Recording in progress. Assalamu alaikum. Hello, assalamu alaikum. শুনতে পাচ্ছেন আমাকে আপনারা? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম সালাম। ফারুক হাসান, কেমন আছেন আপনি? জি স্যার আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন স্যার? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি, খুবই ভালো আছি। আর আপনারা সবার কি অবস্থা? আর বাকিরা কেমন আছেন? কেউ রেসপন্ড করেন, একটু শুনি আপনাদের কথাবার্তা। ফারুক হাসান কোথায় আছেন? স্যার ফুল টাইম স্টুডেন্ট নাকি জবে আছেন? স্যার আমি ব্যাংকে আছি স্যার, এক্সাম ব্যাংকে। ও ওয়াও, ফ্যান্টাস্টিক। ঢাকায় না? জি স্যার, ঢাকাতে বসছি। এক্সিম ব্যাংক। আপনি ওই যে কোন সেকশনটা দেখেন? স্যার আমি ফরেন ট্রেডে আছি। ও গুড, ভেরি গুড। ইনভেস্টমেন্টের মধ্যে যদি কাজ করেন তাহলে সামনের চ্যাপ্টারটা খুব মজা করে এনজয় করতে পারবেন। স্যার ইনভেস্টমেন্টও আমার কাজ করার এক্সপেরিয়েন্স আছে, 9 মাসের মতো আমি কাজ করেছি স্যার। ও তো নেক্সট চ্যাপ্টারটা আমাদের ওখানে ইনভেস্টমেন্ট অ্যানালিসিস গুলো আছে, খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তো ঠিক আছে, আমি শেয়ার করি। হ্যাঁ, আপনারা স্ক্রিনটা শেয়ার করি, আপনারা দেখেন, যে শেয়ার হলে আমাকে বলবেন। স্ক্রিন দেখা যাচ্ছে? স্যার যাচ্ছে স্যার। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই, তারপরে আপনারা আমার সঙ্গে ইন্টারাকশন করার সময় আনমিউট করে কথা বলবেন। আমার মনে হয় যে এখন শুরু করা উচিত, 2 মিনিট হয়ে গেছে অলরেডি। ওকে, অনেকে জয়েন করতেছে, করুক, অসুবিধা নেই। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের আজকের ক্লাস শুরু হচ্ছে ইনশাআল্লাহ। আজকে আমরা চেষ্টা করবো চ্যাপ্টার 11টা ক্লোজ পুরোটাই কভার করতে। অল্প কিছু বাকি আছে, সেটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তা আমরা লাস্ট ক্লাসে ছিলাম কোথায়? পে অফ টেবলস এন্ড ডিসিশন ক্রাইটেরিয়াতে ছিলাম। এটাতে আমরা কিছুটা এগিয়ে গেছিলাম, তারপর আজকে একটু রিভিউ করে যাই। পে অফ টেবলস এন্ড ডিসিশন ক্রাইটেরিয়া। তো এটা একটু রিভিউ করি যে হোয়াট ইজ পে অফ টেবলস। আপনাদের কেউ বলতে পারবেন পে অফ টেবল মানে কি? পে অফ টেবল কি জিনিস? এনিওয়ান? হোয়াট ইজ পে অফ টেবলস? গত ক্লাসে আলোচনা করেছিলাম। পে অফ মানে কি? পে অফ আচ্ছা, তাহলে আমি আবার বলি, শুনেন আপনারা। পে অফ টেবলটা হচ্ছে একটা টেবিল যেখানে আমরা রিটার্ন গুলো, প্রফিট লস, সেগুলোকে আমরা সাজাই আর কি। পসিবল প্রফিট লস গুলোকে আমরা সাজাই, ওটা হচ্ছে পে অফ টেবিল। যেমন এখানে বলছে যে when evaluating alternative courses of action, যখন বিভিন্ন ধরনের অল্টারনেটিভ আমাদের অ্যাকশন গুলো আমরা যখন ইভ্যালুয়েট করি, মূল্যায়ন করি সিদ্ধান্ত গ্রহণ করার জন্য, তখন কি করি আমরা? ম্যানেজমেন্ট ডিসিশনস উইল অফেন ডিপেন্ড আপন দেয়ার অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রিস্ক। তাহলে ডিসিশনটা আমাদের রিস্কের উপরে ম্যানেজমেন্টের যে অ্যাটিটিউড গুলো থাকে, কোন ম্যানেজমেন্ট রিস্ক অ্যাভার্স, কোন ম্যানেজমেন্ট রিস্ক নিতে চায় না, কেউ রিস্ক নিতে চায়, কেউ নিউট্রাল থাকতে চায়। এটা হচ্ছে রিস্ক অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রিস্ক। এই অ্যাটিটিউড টুয়ার্ডস দ্য রিস্ক এটা ডিসিশন মেকিং এ খুবই প্রভাব পড়ে। তো টু কনসিডার দ্য রিস্ক বোর্ন বাই ইচ অল্টারনেটিভ, প্রত্যেকটা অল্টারনেটিভে যে রিস্কটা আছে ওটা কতটুকু রিস্ক, হ্যাঁ, সেটাকে যে মেজারমেন্ট করার বিষয় যেটা আছে, টু কনসিডার দ্য রিস্ক বোর্ন বাই ইচ অল্টারনেটিভ, ইট ইজ নেসেসারি টু কনসিডার all the different possible profit losses that may arise. A payoff table is simply a table that illustrates all possible profits and losses. তাহলে পে অফ টেবিলটা হচ্ছে যে টেবিলে আমরা সব ধরনের অল্টারনেটিভ গুলোর প্রফিট এন্ড লস গুলোকে, পসিবল প্রফিট এন্ড লস গুলোকে সাজায় যে এই টেবিলে দিই, সেটাকে বলা হয় পে অফ টেবিল। ফর এক্সাম্পল, আমরা এইটা একটা পে অফ টেবিল আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে সেলিং প্রাইস $40 এবং অথবা $50, দুটো অল্টারনেট।
ভ্যারিয়েবল কস্ট 20 টাকা অথবা 30 টাকা, যে কোনো একটা হতে পারে। তো সেলিং প্রাইস যদি, তাহলে আমরা একটা পে অফ টেবিল সাজালাম। প্রফিট এন্ড লস 40 টাকা হলে কি হবে, 50 টাকা হলে কি হবে। 40 টাকা সেলিং প্রাইসে আমার দুইটা অপশন, একটা 20 টাকা ভ্যারিয়েবল কস্ট হলে কি হবে, আর একটা 30 টাকা ভ্যারিয়েবল কস্ট হলে কি হবে। তাহলে প্রফিটটা কি, 40 টাকা যদি আমার সেলিং প্রাইস হয়, ভ্যারিয়েবল কস্ট যদি 20 টাকা হয়, তাহলে প্রফিট হচ্ছে 20 টাকা, এখানে সাজালাম। আবার 40 টাকা সেলিং প্রাইস, 30 টাকা যদি ভ্যারিয়েবল কস্ট হয়, তাহলে 10 টাকা প্রফিট, তাহলে 10 টাকা 20 টাকা করে সাজালাম। ঠিক একই রকম ভাবে 50 টাকা যদি সেলিং প্রাইস হয়, 20 টাকা যদি আমার ভ্যারিয়েবল কস্ট, 30 টাকা প্রফিট, 50 টাকা হলে 30 টাকা ভ্যারিয়েবল কস্ট হলে 20 টাকা প্রফিট। এই যে প্রফিটটাকে আমরা, প্রফিট হোক বা লস হোক, যাই হোক না, একটা টেবিলের মধ্যে আনলাম, এরকম করে যে টেবিল খাটলাম, এই টেবিলটাকে বলা হয় পে অফ টেবিল। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। এখানে কি কারো বোঝার কোনো অসুবিধা আছে? এটা একটি ইম্পর্টেন্ট পয়েন্ট। পে অফ টেবিল সম্বন্ধে কোনো সন্দেহ আছে কিনা বলেন। স্পিক আউট, বলেন, আমার সঙ্গে কথা বলেন। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে না? সমস্যা নাই স্যার, বুঝছি স্যার। ওকে, হ্যাঁ, একটু আমাকে রেসপন্স করেন, আমি সো দ্যাট আমি একটু কনফিডেন্স ফিল করি যে আপনারা বুঝতেছেন, আমার সঙ্গে আছেন, সেটা বুঝতে পারবো। তো একটা, আমরা গত ক্লাসে একটা উদাহরণ আলোচনা করেছিলাম যে জেমস জেফ্রি রামসবটমের একটা উদাহরণ আলোচনা করেছিলাম, যেখানে সে কিচেন, তার কিচেন আছে, সে সালাদ বিক্রি করে, তার 250 দিনের মধ্যে, তার যে বছরে 250 দিনে সে বিক্রি করে। তো 250 দিনের সে একটা ডাটা টেবিল করছে এখানে, যে 25 দিন সে 40টা সালাদ বিক্রি করে, 50 দিন 50টা সালাদ বিক্রি করে, 100 দিন 60টা সালাদ বিক্রি করে, 75 দিন 70টা সালাদ বিক্রি করে। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। আজকে একটু আলোচনা করছি এই জন্য যে এই একটি উদাহরণ কিন্তু কন্টিনিউ করবে অনেক, আরো সামনের দিকে অনেকগুলো উদাহরণের মধ্যে একই উদাহরণটাই কন্টিনিউ করবে, সুতরাং এটা একটু রিভিউ করে নেওয়া দরকার আছে। সো সে কি হচ্ছে, জেফ্রি রামসবটম, সে একটা কিচেন চালায় দ্যাট প্রোভাইডস ফুড ফর ভ্যারিয়াস ক্যান্টিনস থ্রুআউট এ লার্জ অর্গানাইজেশন। A particular salad is sold to the canteen for $10, cost 8 to prepare. তাহলে সেলিং প্রাইস 10 টাকা করে পার সালাদ, কস্ট হচ্ছে 8 টাকা করে, therefore the contributions are per salad is 2 টাকা. Based upon past demands, it is expected that during the 250-day working year, the canteens will require the following daily quantities. 25 days of the year সে 40টা সালাদ বিক্রি করতে পারে, বছরে 50 দিন সে 50টা সালাদ বিক্রি করতে পারে, বছরে 100 দিন সে 60টা সালাদ বিক্রি করতে পারে, বছরে 75 দিন সে 70টা করে সালাদ বিক্রি করতে পারে, টোটাল 250 দিন। The kitchen must prepare the salad in batches of 10 meals and it has to decide how many it will supply for each day of the forthcoming year. Forthcoming year মানে নেক্সট ইয়ারের জন্য সে একটা এস্টিমেট করার চেষ্টা করতেছে। তো সেখানে সে একটা, এখন কি করবে, সে একটা কনস্ট্রাক্টিং এ পে অফ টেবিল, সে একটা পে অফ টেবিল করবে। প্রফিট এন্ড লস, ডিমান্ড এন্ড সাপ্লাই কে সে ওই একটা টেবিলে সাজাইয়া 40টা সালাদ বিক্রি করলে ডিমান্ড সাপ্লাই করে মিক্স করে তার কতটুকু প্রফিট বা লস হতে পারে, 50টা করলে কত হতে পারে, 60টা করলে কত হতে পারে, 70টা করলে কত হতে পারে, এগুলো সে একটা পে অফ টেবিলে সাজাবার জন্য সে কি করলো, 40 salads, if 40 salads will require, সে করলো কি, ডিমান্ড বের করলো। হ্যাঁ, 40 salad মানে if 40 salads will be required on 25 days of a 250-day year, the probability that demand of 40 salads is 25 days ভাগ 250 days, মানে 250 দিনের মধ্যে 25 দিনের সে 40টা সালাদ বিক্রি করবে। সেই জন্য সে প্রবাবিলিটি বের করলে কি হবে, 25 দিনকে 250 দিন ভাগ করলাম, মানে 10% ডেতে 10% অফ দ্য টোটাল সেলিং ডেজ বলতে পারি সে 40টা করে সালাদ বিক্রি করবে। ঠিক একইভাবে 50 টাকা সেও ভাগ করলো, 250 দিয়ে ভাগ করলো 20%, 60টাকে করলো 40%, মানে 60 ভাগ 25 ডেজ, সরি, যে আপনার ওই 60টার ডিমান্ড হবে যে আপনার 100 দিন, 100 ভাগ 250 মানে 40%, তারপরে 70টা সালাদের দিনে 75 ডেজ, তার মানে 30%। এভাবে করে সে প্রবাবিলিটি বের করলো। তারপরে সে কি করলো, now he looks at the different values of profit and losses depending on how many salads are supplied and sold. For example, if we supply 40 salads and all are sold, our profits amount হবে 40 গুণ 2 টাকা, ওই যে 2 টাকা করে প্রফিট, 10 টাকা সালাদের দাম, 8 টাকা কস্টিং, সো 2 টাকা প্রফিট হলে সে তার পে অফটা হচ্ছে কত, এখানে 40 সালাদের ক্ষেত্রে 40 ডিমান্ড 40 সাপ্লাই, তাহলে পে অফটা হচ্ছে তার 80 টাকা। ঠিক একইভাবে 50 সালাদ যদি হয়, তাহলে যদি 40 ডিমান্ড হয়, তাহলে 40টা 2 টাকা করে লাভ করবে, আর 10টা আনসোল্ড থাকবে, 10টার জন্য 8 টাকা করে লস করবে, যেটা আনসোল্ড থাকবে সেটার জন্য, তাহলে 80 টাকা লস হবে।
আর 40টা বিক্রি করতে পারলে 40 দুগুণ 80 টাকা তার প্রফিট হবে। তাহলে 80 টাকা প্রফিট, 80 টাকা লস, তাহলে তার পে অফ হয়ে যাবে 0। এইভাবে সে সবগুলো হিসাব করে একটা টেবিল সাজাবে। এই টেবিল হচ্ছে এটাকে বলা হয় পে অফ টেবিল। দ্য পে অফ টেবিল উড অ্যাপিয়ার অ্যাজ ফলোস। এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, এই ক্লাসে আবার আলোচনা করছি এই জন্য যে নেক্সট টাইম আমাদের লাগবে আবার। তো সে করলো কি, তখন পে অফ টেবিল সাজাচ্ছে। একদিকে সে ডেইলি সাপ্লাই দিল, একদিকে ডেইলি ডিমান্ড দিল, সে প্রবাবিলিটি রাখলো কি হয় তখন। এখন সে তার এখানে ওই যে 40 সালাদ যদি সাপ্লাই হয়, 40 ডিমান্ড যদি হয়, তাহলে তার পে অফ হচ্ছে 80 টাকা। কেন? 40 সালাদ সাপ্লাই, 40 ডিমান্ড ছিল, 40 সাপ্লাইও ছিল। তাহলে 2 টাকা করে যদি তার সালাদের প্রফিট হয়, তাহলে 40 দুগুণ 80 টাকা। আবার 50 সাপ্লাই আছে কিন্তু ডিমান্ড ছিল 40, 50 সাপ্লাই ডিমান্ড 40, তাহলে তার শূন্য হয়েছে। শূন্য কেন হয়েছে বলুন তো কি আপনারা? লাস্ট ক্লাসেরও বলছিলাম, আজকে আপনারা বলেন দেখি। 50 সাপ্লাই হলো, 40 সালাদ ডিমান্ড ছিল, 50 সাপ্লাই দিচ্ছে, তার কেন তার পে অফটা 0 হচ্ছে? স্যার 10টা আনসোল্ড ছিল। 10টা আনসোল্ড থাকাতে তার কস্ট হয়েছে ওখানে 80 টাকা। আর 10 জি স্যার, জি স্যার, 80 থেকে 80 গেল 0। 40টা সেল করছে, ওখানে 2 টাকা করে প্রফিট করছে, সেখানে 80 টাকা প্রফিট হচ্ছে। তাহলে 80 টাকা প্রফিট মাইনাস 80 টাকা লস, তাহলে পে অফ হচ্ছে 0। এই যে পে অফ শব্দটা, জি থ্যাংক ইউ, এই যে পে অফ শব্দটা, ইট ইজ ইম্পর্টেন্ট, আমাদের জন্য লাগবে এটা। এই করে করে সে প্রত্যেকটা জেলা, যেমন মনে করেন এখানে ফর এক্সাম্পল এইটা বলেন দেখি, এটা বলেন লাস্ট 70টা 140 টাকা আপনি হইলে বলেন দেখি। 170টা সালাদ সে সাপ্লাই, 70টা ডিমান্ড, 70 সাপ্লাই, 140 কিভাবে হইলো বলেন? স্যার ডিমান্ড 70, সাপ্লাই 70, তো 2 টাকা করে প্রফিট হলে 140। আপনার কথা ভাঙা আসছে, একটু আবার বলুন তো প্লিজ। স্যার ডিমান্ড 70, সাপ্লাই 70, তো 2 টাকা করে প্রফিট হলে 140 টাকা। আচ্ছা, ভেরি গুড, থ্যাংক ইউ। আচ্ছা, কেউ একজন মনে হয় এখানে -60 হয়েছে, এটা কেন হয়েছে? অথবা 160 মাইনাস হয়েছে, এটা কেন হয়েছে? স্যার এখানে ডিমান্ড ছিল 70 আর মানে সাপ্লাই ছিল 70 এবং ডিমান্ড হচ্ছে 40। তো ডিমান্ড অনুযায়ী হচ্ছে আমাদের প্রফিট 40 দুগুণে 80, আর হচ্ছে আমার এখানে আনসোল্ড ছিল হচ্ছে 30। স্যার 80 থেকে 240 যাবে গা। আচ্ছা, আপনার কথা খুব মানে খুব ভেঙে ভেঙে আসতেছিল। হ্যাঁ বলেন, আরেকজন বলবেন। স্যার ডিমান্ড ছিল 40, সাপ্লাই ছিল 70। হ্যাঁ, তো 160 কেন হইলো লস? স্যার এটা হচ্ছে আপনার 30টা ছিল, 3টা 24, 130টার মধ্যে লস করতে কত টাকা? স্যার ওখানে 80 থেকে 240 যাবে, 160 থাকবে মাইনাস। থ্যাংক ইউ, বুঝে গেছেন? হ্যাঁ বুঝে গেছেন। সো দিস ইজ পে অফ টেবিল। এটা আমি একটু জাস্ট এক্সারসাইজটা আমরা সবাই একটু করলাম এই জন্য যে আমাদের ভবিষ্যতে লাগবে ক্যালকুলেশনের জন্য, আমরা একটু রিভিউ করলাম। তো এই পে অফ টেবিল করার পরে তাকে এখন কি করতে হয়? এক্সপেক্টেড ভ্যালু, উইচ ইজ ইম্পর্টেন্ট। এই এক্সপেক্টেড ভ্যালু শব্দটা কিন্তু নেক্সট এই চ্যাপ্টারের শেষ পর্যন্ত আপনাদের এক্সপেক্টেড ভ্যালুটা হিসাব করতে 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 যেতেই হবে, কিন্তু কোনো মানে আর কোনো অল্টারনেট নাই। তো এই পে অফ টেবিলটা করার পরে সে একটা করে কি, এই পে অফ এর উপরে, সে টেবিল উপরে সে প্রবাবিলিটিকে গুণ করে সে একটা সে প্রত্যেকটা ইয়ের জন্য সিচুয়েশনের জন্য এক্সপেক্টেড ভ্যালু বের করে, ওটাকে বলে ইভি। এখানে লেখা আছে দেখেন ইভি। হ্যাঁ, ইভি মানে এক্সপেক্টেড ভ্যালু। কিভাবে করে? যেমন সে করে, যেমন মনে করেন এক্সপেক্টেড ভ্যালু অফ সাপ্লাইং 40 সালাদ, যদি 40 সালাদ সাপ্লাই দিই তাহলে এক্সপেক্টেড ভ্যালু কি তার, দেখেন এখানে তার 40 সালাদের সাপ্লাইয়ের মধ্যে এখানে অনেকগুলো প্রবাবিলিটি সে কিন্তু আগে হিসাব করছিল, 10%, 20%, 40%, 30%। ওই যে আপনার যে আমরা যে দিনকে ভাগ করে করে করছিলাম, 25 দিনের জন্য 10% হয়, 250, 25 ভাগ 250, 10 দিনের 10%, এভাবে করে আমরা সে প্রবাবিলিটি বের করছিলাম। 80 দিনের জন্য সে 40টা সালাদ যদি সাপ্লাই দেয়, তাহলে সে তার এক্সপেক্টেড ভ্যালু হচ্ছে প্রবাবিলিটি সবগুলোকে সে হিসাব করবে, মানে 10% ইন্টু 40 প্লাস আবার 20% ইন্টু 80 প্লাস 40% ইন্টু 80 প্লাস 30% ইন্টু 80 করে সে 40 সালাদের জন্য কি করলো? প্রবাবিলিটিকে সে আইনা এক্সপেক্টেড ভ্যালু বের করলো 80। দেখেন এখানে একটা জিনিস লক্ষণীয় যে তার সাপ্লাই এবং ডিমান্ড ছিল 40-40,
সেক্ষেত্রে কিন্তু সে প্রবাবিলিটির হিসাব করলো, হিসাব করে যে সাপ্লাইং 40 সালাডস, তার সমস্ত প্রবাবিলিটি সে যখন 0.1, 0.2, 0.4, 0.3 যোগ করলে কিন্তু টোটাল 1 হয়। তাহলে 1 প্রবাবিলিটি ফুল করলো সে, এভাবে করে এক্সপেক্টেড ভ্যালু বের করতে হয়। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু বের করার একটা নিয়ম, টেকনিক। এই টেকনিকটা আমাদের পরবর্তী সবগুলোতে লাগবে। ঠিক একইভাবে যদি 50 সালাস হয়, তাহলে একইভাবে 50 সালাসের ক্ষেত্রে কি তার 50 সালাস তার সাপ্লাই যদি হয়, তাহলে দেখেন 10%, 50 তে যদি হয় প্রথমে 10%, 0 into 10% প্লাস 100 into 20% প্লাস 100 into 40% প্লাস 100 into 30%, বা পয়েন্ট দিয়ে বললো 0.2, 0.3, 0.4 এভাবে করে করে সে কি সে এক্সপেক্টেড ভ্যালু 50 সালাসের সাপ্লাই ক্ষেত্রে বের করলো কত 90। তো 60 সালাসের ক্ষেত্রে তাও 80 into 1.1, 20 into 0.2, 120 into 0.4, 120 into 0.3 করলেও 80। 70 সালাসের ক্ষেত্রে হলো একই রকম ভাবেই 30। সো তার এক্সপেক্টেড ভ্যালু কোনটাতে সবচেয়ে বেশি হচ্ছে? সাপ্লাইং 40 সালাস, সাপ্লাইং 50 সালাস, সাপ্লাইং 6 সালাস, সাপ্লাইং 7 সালাস, কোনটার মধ্যে এক্সপেক্টেড ভ্যালু সবচেয়ে বেশি হচ্ছে? হাইয়েস্ট কোনটা হচ্ছে? 50 সালাস বেশি হচ্ছে। এইভাবে সে করে কি পে অফ টেবিল থেকে প্রবাবিলিটির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করে ওরা আমাদের ডিসিশন মেকাররা একটা এক্সপেক্টেড ভ্যালু বের করার পরে ওইটার উপর নির্ভর করে আমরা একটা সিদ্ধান্ত নিই। এটাকে অন দ্য বেসিস অফ অ্যাবভ এক্সপেক্টেড ভ্যালুস, দ্য বেস্ট স্ট্র্যাটেজি would be to supply 50 salas and given the expected value is 90. যেটা বেস্ট 90টা হচ্ছে বেস্ট এক্সপেক্টেড ভ্যালু। সুতরাং আমাদের 50 সালাসটা সাপ্লাই দেওয়াটা হচ্ছে আমাদের জন্য বেস্ট স্ট্র্যাটেজি। এটা হচ্ছে পে অফ টেবিল থেকে এক্সপেক্টেড ভ্যালু কিভাবে বের করতে হয়। এটা আমরা গত ক্লাসে করেছিলাম, আজকে আবার রিভিউ করলাম। এখন আমরা ফার্দার আগাবো। স্যার একটা কোশ্চেন ছিল, আরেকটা এক্সাম্পল চলে যাই। Hofgarten news agents stocks a weekly magazine which advertises local second-hand goods. Mary, the owner, can buy the magazines for 15 cents each, sell them at the retail price of 25 cents. একটা ওই উইকলি ম্যাগাজিন কিনে সে, হফগার্ট নিউজ এজেন্টস, তার নাম হচ্ছে মেরি, ওনারটা। সে করে কি ম্যাগাজিন গুলো কিনে 15 সেন্ট দিয়ে এবং বিক্রি করে 25 সেন্ট দিয়ে। ওই ম্যাগাজিন গুলো সে ম্যাগাজিনের ব্যবসা করে আর কি, মানে পত্রিকার ব্যবসা। At the end of each week, unsold magazines are obsolete and have no value. এক উইক পরে ওগুলোর কোনো দাম থাকে না, ওই ম্যাগাজিন গুলো এক উইক পর্যন্ত ওদের ডিমান্ড থাকে, তারপর কোনো দাম নেই। Mary estimates a probability distribution for weekly demand which looks like this. সে একটা probability distribution, এই যে আমি গত ক্লাসেও আপনাদের নিশ্চয়ই বলেছিলাম যে হোয়াট ইজ প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। যখন প্রবাবিলিটিকে আমরা ভাগ করে করে দিই, বিভিন্ন অপশনে ভাগ করে প্রবাবিলিটিকে যখন ডিস্ট্রিবিউশন করে দিই, ওটাকে এইভাবে, যেমন 10টা ডিমান্ডের জন্য প্রবাবিলিটি 20% বা 0.2, 15টা ডিমান্ডের ক্ষেত্রে প্রবাবিলিটি 0.55 অথবা 55%, 20টা ডিমান্ডের ক্ষেত্রে 25% অথবা 0.25, এভাবে টোটাল হচ্ছে 1। দিস ইজ কল্ড প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। একটা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন করলো এখানে। এখন বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ ডিমান্ড। দেখি আপনারা করুন তো এটা। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড ভ্যালু অফ ডিমান্ড কত হয়? আশা করি সবাই পারবেন, করুন তো একটু। 15.25 units per week. কত? Sir, 15.25 units per week. থ্যাংক ইউ। আর কেউ বলবেন ঠিক আছে কিনা? স্যার ঠিক আছে, ঠিক আছে। তাহলে কিভাবে করলাম? প্রবাবিলিটি ইউনিট কি Sir, প্রবাবিলিটি weekly demand যোগ into করে দিয়েছেন। probability. হ্যাঁ, প্রথম যিনি বলছিলেন আপনি একটু আমাদের ডিসক্রাইব করেন কিভাবে করছেন, সবাই শুনুক। স্যার আমরা যেটা বললাম সেটা হচ্ছে এখানে আমরা যে উইকলি ডিমান্ড ইন ইউনিটস 10 ইউনিটস এন্ড এটাকে আমরা মাল্টিপ্লাই করব প্রবাবিলিটি 0.20 দিয়ে। আপনার হ্যালো, কথা শুনতে পাচ্ছি না। হ্যালো, আপনারা কি আছেন? স্যার আই জি স্যার। I guess. Here?
হ্যালো, স্যারের ওখানে মনে কারেন্ট চলে গেছে মেবি, ব্যাপক ঝড় বৃষ্টি হচ্ছে তো এদিক দিয়ে চিরঙে। আচ্ছা ভাইয়া, ওই যে লাস্ট ম্যাথে পে অফ টেবিলের একটা একটু আমাকে বসিয়ে দিতে পারবেন, মানে জাস্ট একটা চালাতে ক্যালকুলেশনটা। স্যার আসছেন। হ্যাঁ, আমি এসে গেছি। আপনারা কি আবার শুনতে পাচ্ছেন তো না আমাকে? ইনশাল্লাহ। জি স্যার, ইনশাআল্লাহ শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আবার যাচ্ছি, শেয়ার করতেছি। আমি চলে গেছিলাম সম্ভবত। স্যার একটা কথা ছিল। না, বলেন, বলে ফেলেন। স্যার জয়েন হতে একটু দেরি গেছে তো স্যার। স্যার পে অফ টেবিলে জাস্ট একটা চালাতে একটা ক্যালকুলেশন দেখা দিলে স্যার বাকিগুলো আমি করতে পারবো। একটু একটু যদি দেখা দিতেন ভালো হতো স্যার। বলেন। স্যার এই যে 40 চালাতের জাস্ট একটা কলাম আমাকে দেখা দিলেই হবে, মানে ক্যালকুলেশনটা স্যার কিভাবে আসছে। তাই আলোচনা করলাম। আচ্ছা, আমি আবার বলতেছি। স্যার আমার জয়েন হতে একটু দেরি গেছে তো স্যার, সেজন্য স্যার। আপনাদের কাছে আপনি কে বলছেন? হু আর ইউ? স্যার What's your name? মোহাম্মদ সালাউদ্দিন। জি স্যার। মোহাম্মদ সালাউদ্দিন। হ্যাঁ, সবসময় আপনি অ্যাক্টিভ থাকেন। আমি সালাউদ্দিন বলছি কথাগুলো, আমি আবার বলি কথাগুলো। আপনার দেরি করে আসলে তো হয় না। আমি একেবারে 10 মিনিট আগে কিন্তু ক্লাসের মধ্যে ঢুকে যাই, ওয়েট করি আপনার জন্য। সো আপনারা একদম টাইমলি আসলে কিন্তু আমি একদম 1 মিনিটের মধ্যে লস হয় না। আবার 1-2 মিনিট আমি ওয়েট করি, আপনারা আসবেন কখন, অনেক দেরি হয়ে যাবে, বুঝছেন না? পড়ার টাইম খুলে না। সো সালাদের কথাটা আপনি সালাউদ্দিন, আপনাকে শুনতে, আচ্ছা স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা আগে বলেন। হ্যালো, স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার দেখা যাচ্ছে স্যার। সালাদের যে ডেসক্রিপশনটা আছে সেটা পরবর্তী উদাহরণগুলোতে আবার আসবে, আপনি তখন ক্লিয়ার হতে পারবেন ইনশাআল্লাহ। ওকে স্যার। হ্যাঁ, তো এখানে আমরা তাহলে 15.25 আমরা বের করছি কি হবে, 10 into 0.25। সালাদিন এটাও ফলো করেন, একই রকম হিসাবটা কিন্তু একই রকম। এখানে ডিমান্ড 10, প্রবাবিলিটি 0.2, তাহলে 10 গুণ 0.2 প্লাস 15 into 0.55 প্লাস 20 into 0.25 কত হয় দেখেন সালাউদ্দিন, দেখেন। কত হয়? 15.25 হয় সালাউদ্দিন। সালাউদ্দিন নাই, চলে গেছে আবার। আচ্ছা, তাহলে 15.25 হচ্ছে আমাদের ক্যালকুলেট আছেন না? তাহলে 15.25 আমরা ডিমান্ড এক্সপেক্টেড ভ্যালুটা বের করছি যেভাবে, একই রকম সালাদটাও একই রকম ভাবে আমরা বের করছিলাম। পরবর্তী উদাহরণগুলোতে আপনি আরো ক্লিয়ার হতে পারবেন যখন আলোচনা করবো তখন। এখন আমাদের হচ্ছে তাহলে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করলাম 15.25। এবার কি করবো আমরা? If Mary is to order a fixed quantity of magazines per week, সে যদি পার উইকে একটা ফিক্সড কোয়ান্টিটি ম্যাগাজিন অর্ডার করতে চায়, তাহলে কি করবে? ক্যালকুলেট হাউ মেনি শুড দ্যাট বি, সে কত হইলে ভালো হবে। অ্যাজিউম নো সিজনাল ভ্যারিয়েশন ইন ডিমান্ড। আমরা সিজনাল ভ্যারিয়েশন সম্বন্ধে গত চ্যাপ্টারে পড়েছিলাম, আপনাদের খেয়াল আছে? সিজনাল ভ্যারিয়েশন আমরা গত চ্যাপ্টারে ভ্যারিয়েশন নিয়ে আলোচনা করছিলাম না? জি স্যার। তার মানে এখানে সিজনাল ভ্যারিয়েশন কথাটা আবার আসছে। প্রত্যেকটা চ্যাপ্টার কিন্তু একটা চ্যাপ্টার থেকে একটা চ্যাপ্টার লিংক আপ করা আছে, কিন্তু এত সুন্দর করে এই পুরা সাবজেক্টটা ডিজাইন করা, একদম ফার্স্ট টু লাস্ট প্রত্যেকটা চ্যাপ্টার 8টা চ্যাপ্টারকে সাবসিডাইজ করে এখানে। ভেরি ইন্টারেস্টিং এই সাবজেক্টের ডিজাইনটা, মানে কারিকুলাম ডিজাইনটা। এনিওয়েজ, তো দেখেন তাহলে অ্যাজিউম নো সিজনাল ভ্যারিয়েশন ইন দ্য ডিমান্ড, সেক্ষেত্রে সে কি করবে? এখন পে অফ টেবিল করবে একটা, এবং সে ইকোনমিক ভ্যালু গুলো বের করবে, এক্সপেক্টেড ভ্যালু বের করবে, প্রবাবিলিটিকে ডিল করে। আমি বরং এটার এই যে সলিউশনটা আছে ওখানে চলে যাই, তাহলে বোঝাতে সুবিধা হবে। এই যে দেখেন, তাহলে আমরা এই অঙ্কে প্রথমে করলাম কি, যে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করলাম ডিমান্ডের 10 into 2.2 প্লাস 15 into 0.55 প্লাস 20 into 0.25 সমান 15.25 হচ্ছে আমাদের এক্সপেক্টেড ভ্যালু অফ ডিমান্ড ইউনিটস পার উইক। এখন আমরা একটা পে অফ টেবিল করব। পে অফ টেবিল করার জন্য যদি আমরা দ্য পে অফ ফ্রম ইচ কম্বিনেশন, আমরা একটা এভারেজ টেবিল সাজাবো, যে নাম্বার অফ বট একদিকে লিখবো আর আউটকাম নাম্বার অফ ডিমান্ডটা দিব একদিকে। নাম্বার বটটা আমরা 10টাও কিনতে পারি, কিংবা 15টাও কিনতে পারি, কিংবা 20টাও কিনতে পারি। হ্যাঁ, আমরা কোনটা কিনবো, কোন স্ট্র্যাটেজিতে যাবো আমরা, সেটাই আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে। 10টা
নাকি 15টা নাকি 20টা, কোন স্ট্র্যাটেজি গেলে আমাদের জন্য ভালো হবে। তারপর ডিমান্ডটাও 10টা 15টা 20টা দিলাম এখানে। আমরা একটা স্টাডি করবো, দ্য পে অফ ফ্রম ইচ কম্বিনেশন অফ অ্যাকশন এন্ড আউটকামস ইজ দেন কম্পিউটেড। এখন প্রত্যেক কম্বিনেশন অফ অ্যাকশন থেকে আমরা আউটকামটা বের করবো। যেমন যদি আমার কোনো সেল যদি না হয়, নো সেল হলে কস্ট অফ 15 সেন্ট পার ম্যাগাজিন। যদি সেল না হয় প্রত্যেকটা 15 সেন্ট করে আমার যাবে, কস্ট যাবে। সেল হলে প্রফিট হবে 25 সেন্ট মাইনাস 15 সেন্ট, 10 সেন্ট করে প্রফিট হবে। তাহলে পে অফ আর শোন ফর ইচ কম্বিনেশন অফ সেল, তার মানে 10 সেন্ট করে হচ্ছে কি আমাদের পার ম্যাগাজিনে আমাদের পে অফ, পার ম্যাগাজিনে 10 সেন্ট করে পে অফ। এখন আমরা এই যে ডিমান্ড এন্ড সাপ্লাইয়ের যে আমাদের স্ট্র্যাটেজি, এখানে আমরা গিয়ে আমরা এখন পে অফ টেবিল করবো। কিভাবে করবো? একই রকম দেখেন, আমাদের 10, 15, 20 নাম্বার অফ ডিমান্ড আর নাম্বার বট সাপ্লাই বলতে পারেন, বটটাকে 10, 15, 20 দুই দিকে রাখলাম। যদি আমি 10টা কিনি আর 10টা সাপ্লাই কিনি, 10টা বিক্রি করি, তাহলে আমার 100 সেন্ট লাভ হয়। কেন হয় আপনারা বলেন, আমি বলবো না। এনিওয়ান প্লিজ? স্যার 10 সেন্ট করে লাভ তো। 10 সেন্ট করে লাভ, হ্যাঁ। আর যেহেতু 10টা ডিমান্ড আছে স্যার, এই জন্য হচ্ছে 100 প্রফিট। তাহলে আরো দুই একটা করি, আমরা এক্সারসাইজ করি। অন্য কেউ বলেন যে এখানে 50 মাইনাস 50 কেন হচ্ছে? স্যার 100টা কিভাবে আসছে সেটা বুঝিনি স্যার। জি স্যার 100টা কিভাবে আসছে বুঝিনি স্যার। 100টা কি হয়েছে? হ্যাঁ, আমাদের প্রত্যেকটা ম্যাগাজিনের দাম হচ্ছে 25 সেন্ট বিক্রয় মূল্য, ক্রয় মূল্য হচ্ছে 15 সেন্ট। তাহলে লাভ কত? মূল্য কত? লাভ কত? পে অফ কত? 10 সেন্ট স্যার। 10 সেন্ট। পে অফ 10 সেন্ট। পে অফ 10 সেন্ট। তো আমি যদি 10টাই কিনি, 10টা বেচি, তাহলে আমার কত লাভ? 10.100 টাকা বলেন। জি স্যার। 100 এইভাবে 100। যদি আমি 15টা কিনি তাহলে কি হবে বলেন? সালাউদ্দিন না, সালাউদ্দিন বলছেন না কথা? জি স্যার, মোহাম্মদ সালাউদ্দিন বলছি। হ্যাঁ সালাউদ্দিন বলেন তো, এই 25টা কেমন আসলো? হাও? স্যার 15 গুণ 10 150। 15টা না, 15টা তো কিনছি স্যার। এখানে হচ্ছে প্রফিট তো আছে 100, আর এখানে কস্ট আনসোল্ড ছিল 5টা, আর কস্ট ছিল 15 সেন্ট করে 75। তাহলে 100 থেকে 75 মাইনাস হবে 25 থাকবে প্রফিট। এক্স্যাক্টলি। সালাউদ্দিন কি বুঝছেন বিষয়টা? না স্যার বুঝিনি। বুঝলেন না? আমি 15টা কিনবো, হ্যাঁ, কিন্তু বেচতে গিয়ে আমি 10টা বেচতে পারতেছি, 5টাতে বিক্রি করতে পারছি না। তো ওই 5টা কত, যে আমি যে 5টা যেটা অবিক্রিত থেকে যাবে, ওই 5টার দামটা আমার লস যাবে না? জি স্যার। কত টাকা লস যাবে 5টার দাম? স্যার 25 টাকা। 75 টাকা। 75 হ্যাঁ, টাকা। 75 টাকা। 75 লাভ হবে স্যার, কত টাকা? 15 করে, 15 সেন্ট করে তো। 75 কস্ট কত করে? 15 সেন্ট। 15 সেন্ট করে। 15 করে 5টাতে লস গেলে 5টা যদি অবিক্রিত থাকে তাহলে ইয়াস 5 15 75 টাকা 75 সেন্ট আমার তো লস যাবে রে ভাই, বিক্রি করতে পারবো না তো, তাই না? আর বিক্রি করতে পারবো কয়টা? 10টা বিক্রি করতে পারবো। কত লাভ হবে 10টা বিক্রি করলে? স্যার একটাতে যদি 10 সেন্ট করে হয় তাহলে 10 টাকা 100 পয়সা লাভ করবো, 100 সেন্ট লাভ করবো, লস করবো কত 5টার জন্য? স্যার 75। 75। তাহলে আমার পে অফ কত থাকতেছে এখানে? স্যার 25 স্যার। বুঝছেন? 25 বুঝছেন এবার? জি স্যার বুঝছি। আপনার সালাদের যে ক্যালকুলেশনটা আপনার যেটা মিস করছেন আগের সঙ্গে সেম হিসাব। জি স্যার। ওকে, সেম হিসাব। সেইভাবে 50টাও ক্ষেত্রেও তাই একই রকম করে হিসাব করে আমরা লাভ কত ক্ষতি কত, লাভ মানে ডিমান্ড এবং সাপ্লাইয়ের সঙ্গে কম্বিনেশন করে লাভ কত ক্ষতি করে আমরা হিসাব করে দেখলাম যে আমার এই রকম একটা পে অফ টেবিল হয়। এখন এই পে অফ টেবিল থেকে আমার ইকোনমিক ভ্যালু বের করতে হবে। ইকোনমিক ভ্যালু করার জন্য আমার এই প্রবাবিলিটির যে বিষয়গুলোকে আমার কাজে লাগাতে হবে। সো আমি কাজে লাগাই, চলেন আমরা করি। আমরা করবো প্রথমে এই আগে 10 টাকা দেখেন, সেই 10 ডিমান্ড টাকা দেখেন কি করবো। যেমন if 10 magazines are bought, then 10 are sold, no matter how many are demanded, and the payoff is always 10 into 10 cent, 100 cent. Achha. If 5 magazines are bought and 10 are demanded, 15 magazines are bought, 10 are demanded, তাহলে 10 are sold আর 5 are scrapped বা unsold, তাহলে 25 cent, যেটা আমরা একটু আগে আলোচনা করলাম সেটাই। এখন ইকোনমিক ভ্যালুটা বের করবো।
তাহলে ইকোনমিক ভ্যালু দিলে আমাদের 25 ইনটু ইকোনমিক, এখন এই যে 100 সেন্ট যেটা আসছে এটা কি হয়ে আসছে 10 ইনটু 100 ইনটু 0.2 প্রবাবিলিটি প্লাস গুলা 100 ইনটু দিয়ে স্যার 0.55 প্রফিট গুলা গুণ করতে হবে, যোগ করতে হবে টোটাল। গুণ করতে হবে, গুণ করে টোটাল করতে হবে। যেমন 100 যেমন এটা কেমনে আসছে, এটা আচ্ছা এগুলো সব 100 হওয়াতে 100 মিলে গেছে। এটা করেন দেখি, এটা করেন 25টা করেন, এটা করেন 25 ইনটু কত প্রবাবিলিটি 25 পে অফ 0.20, 150 পে অফ প্রবাবিলিটি কত 0.55 0.55, আবার 150 হওয়ার প্রবাবিলিটি কত 0.25 25। এবার আপনারা করেন 25 ইনটু 0.20 প্লাস 150 ইনটু 0.55 প্লাস 150 ইনটু 0.25 করলে যা চললে 125 সেন্ট আমার এক্সপেক্টেড ভ্যালু হয় কিনা দেখেন তো একটু, সবাই একটু হিসাব করেন। করেন সবাই একটু হিসাব করেন, এটা একটু অ্যাক্সেসটা করা দরকার আছে, ভবিষ্যতে আমাদের একটু পরে আরো বেশি কাজে লাগবে। জি স্যার ঠিক আছে। ঠিক আছে, জি স্যার। তারপরটা করেন দেখি। এটা করেন 20 ডিমান্ডটা করেন, 20 সাপ্লাইটা করেন -50 ইনটু 0.22 প্লাস 75 ইনটু 0.55 প্লাস 200 ইনটু 0.25। স্যার 81.25। হ্যাঁ, একটু সবার কি হয়েছে কিনা বলেন, সবাই আমার কনফার্ম করেন যে এই জায়গাটা সবাই বুঝছেন, কারণ এটা আমি এটা না বুঝে আমি আগাচ্ছি না। জি স্যার, বুঝছি স্যার। সবাই কনফার্ম করেন যে আমরা ইকোনমিক ভ্যালু বের করার প্রসেসটা বুঝতে পারছি। স্যার বুঝতে পারছি। স্যার -50 কিভাবে আসছে এটা একটু বুঝিয়ে দেন। থ্যাংক ইউ। -50 কিভাবে আসছে বুঝিয়ে দিচ্ছি। 20 আমার যদি 20টা সাপ্লাই থাকে, এখানে 20 সাপ্লাই যদি থাকে নাম্বার বট, বা যদি 20টা আমি কিনি আর যদি 10টা বিক্রি করি তাহলে আমার 50% লস হবে। কেন লস হবে বলেন? 10টা এখানে 20টা সাপ্লাই এর মধ্যে 10টা বিক্রি করলাম, তাহলে আর 10টা বিক্রি থাকতেছে। ওই 10টা আমি কিনবো কত দিয়ে? 150 পয়সা দিয়ে কিনবো, 150 সেন্ট দিয়ে। একটার দাম 15 সেন্ট করে, 10টার দাম 150 সেন্ট আমার অবিকৃত থেকে যাবে। আর 10টা যে বিক্রি করবো, 20টার মধ্যে যে 10টা বিক্রি করবো, ওই 10টার মধ্যে আমি লাভ করবো 10 সেন্ট করে, 100 সেন্ট 100 সেন্ট লাভ করবো। তো 150 সেন্ট আমার লস হবে আর 100 সেন্ট লাভ হবে। তাহলে পে অফ হচ্ছে -150 প্লাস 100 -50 আমার লস। বুঝছেন? প্রশ্ন কে করছিলেন? 50 -50 বুঝলেন না যে? স্যার আমি স্যার মুফরাদ আপনি কি বুঝতে পারছেন -50 কেন হইলো? জি স্যার বুঝছি। থ্যাংক ইউ। তাহলে এভাবে করে আমি দেখেন আমরা তাহলে পরবর্তী ইকোনমিক ভ্যালুটা কিভাবে করলাম? এই 10 সাপ্লাই ইকোনমিক ভ্যালু হলো 100, ওই যে প্রবাবিলিটি কি গুণ করে 15 যে সাপ্লাই হয় তাহলে বিভিন্ন রকম প্রবাবিলিটি আছে আমার। 15 সাপ্লাই তিনটা পসিবিলিটি আছে, 10টা 15টা 20টা ডিমান্ড। 20 সাপ্লাই হলে 3টা প্রবাবিলিটি আছে, 10টা 15টা 20টা। এই প্রবাবিলিটির সঙ্গে এগুলোর সঙ্গে সাপ্লাইয়ের সঙ্গে প্রবাবিলিটি এইটাকে অ্যাডজাস্টমেন্ট করে আমরা ইকোনমিক ভ্যালুটা বের করার প্রসেসটা এবার সবাই বুঝছি নাকি বুঝি নিয়ে বলেন, না বুঝলে আমি আবার বুঝাবো। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। স্যার বুঝছি। সবাই বুঝতে পারছেন? থ্যাংক ইউ। তাহলে আমরা বুঝে গেলাম কিভাবে ইকোনমিক ভ্যালুটা করতে হয়। আচ্ছা, এবার আসেন ইউজিং, সরি আমরা তো আগে জায়গায় চলে যাই। হ্যাঁ, তাহলে এটা বুঝলাম। এই হলে মোটামুটি আমাদের ইকোনমিক ভ্যালু বের করার প্রসেসটা বুঝলাম। এটা আমাদেরকে পরবর্তীতে আরো পে অফ করবে। প্রবাবিলিটির সঙ্গে আমরা করে ইকোনমিক ভ্যালু কিভাবে বের করে হয় সেটা আমরা বুঝলাম। এবার আরেকটা টেকনিক হচ্ছে গিয়া, আমার প্রবাবিলিটি দেওয়া নাই। যখন when probabilities are not available, এখানে হচ্ছে কি ম্যাক্সিম্যাক্স, ম্যাক্সিমিন আর মিনিম্যাক্স রিগ্রেট, আরো 3 ধরনের অ্যাটিটিউড বা ডিসিশন মেকারদের অ্যাটিটিউড আছে, বা আমাদের যে ডিসিশন নেওয়ার কতগুলা আরো কিছু আমরা মানে সিচুয়েশন দেখতে পাই। ম্যাক্সিমাম সিচুয়েশন যদি হয় সেক্ষেত্রে মানে হয় কি, when probabilities are not available, there are still tools available for incorporating আনসার্টেনিটি ইনটু ডিসিশন মেকিং। আমার তো এগুলো তো
রিস্ক এবং আনসার্টেনিটিকে কিভাবে ডিসিশন মেকিং মধ্যে কভার করা যায়, কতটুক আমরা পিওরলি ডিসিশন করতে পারি, সেই টেকনিকগুলি তো আমরা আলোচনা করতেছি। সো এগুলা আরো কিছু টেকনিক আছে, ম্যাক্সিম্যাক্স টেকনিক, ম্যাক্সিমিন টেকনিক আর মিনিম্যাক্স রিগ্রেট টেকনিক। ম্যাক্সিম্যাক্স এর ক্ষেত্রে হয় কি, দ্য ম্যাক্সিমাস রুল involves selecting the alternative that maximizes the maximum payoff achievable. Maximum payoff achievable টা ওটাকে যেটা ম্যাক্সিমাইজ করে সেটা হচ্ছে ম্যাক্সিমাম রুলের মধ্যে নেওয়া হয়। যেমন this approach would suitable for an optimist who seeks to achieve the best results if the best happens. কতলা কিছু আমাদের মানে মানুষ আছে যারা খুব অপটিমিস্টিক, একদম মানে সে চিন্তা করে না একদম বেস্টটা নিব আমি, একদম সে খুব মানে তার চিন্তা থেকে সবসময় আমি বেস্টটা নিব, বেস্টের জন্য চেষ্টা করবো, বেস্টটা পাবো, খুব অপটিমিস্টিক, খুব আশাবাদী। ওই ধরনের ক্ষেত্রে ওরা কিন্তু ওই ধরনের লোকরা, ডিসিশন মেকাররা ম্যাক্সিম্যাক্স রুলটা পছন্দ করে। যেমন ফর এক্সাম্পল এই আমাদের আগের এক্সাম্পলটা থেকে আমরা দেখি ম্যাক্সিমাম রুলটা কি করতে পারে যারা এই ধরনের যারা সিদ্ধান্ত গ্রহণ মানে যে লোকরা করে আর কি। এই আগের রোলটা যেমন জেফ্রি রামসনের সালাদের যেটা টেবিল, জেফ্রি রামসবোটমস টেবিল লুকস লাইক ফলোস। ওই আগেরটাই 40 সালাদ, 50 সালাদ সাপ্লাই, 60 সালাদ সাপ্লাই, 70 সালাদ সাপ্লাই, ডিমান্ড 40 সালাদ, 50 সালাদ, 60 সালাদ, 70 সালাদ। পে অফ টেবিল সাজাইলো ওই আগের পে অফ টেবিলটা যেটা আমরা প্রথমে কিছুক্ষণ আগে করেছিলাম, তার সেম যে আমার এখানে কি অবস্থা। তাহলে এখানে যদি আমার ম্যানেজার কি হয়, যিনি অপটিমিস্টিক ম্যানেজার, যিনি খুবই মানে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পছন্দ করেন, এই ধরনের যদি ম্যানেজার হয় তাহলে তিনি কি করবেন, the manager who employs the maximus criteria is assuming that whatever action is taken the best will happen. যাই অ্যাকশন নিক না আমার বেস্টটা অবশ্যই হবে, সে খুব অপটিমিস্টিক চিন্তা ভাবনা। তাহলে হি or she is a risk taker, সে একটা রিস্ক নিতে পছন্দ করে। Here the highest maximum possible payoff is 140. দেখেন এখানে টেবিলের মধ্যে highest maximum payoff হচ্ছে 140। দেখেন আপনারা 80 80 80 100 100 100 21 21 20 -60 40 140। তার মানে এই টেবিলটার মধ্যে 140 হচ্ছে হাইয়েস্ট পে অফ করছে। তাহলে সে যে ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া নেয় তাহলে সে কি করবে, কি হি শুড, তখন সে 140 ডিসাইড করবে এবং হি শুড তখন সে সাপ্লাই 70 যেটা আছে ওটার জন্য সে সিদ্ধান্ত নেবে। এই দ্যাটস নাথিং এলস, দিস ইজ ম্যাক্সিম্যাক্স থিওরি বা ম্যাক্সিমাম ক্রাইটেরিয়া। Example 3, a company is choosing which of 3 new products to make, ABC. তিনটা প্রোডাক্ট মধ্যে যে কোনো একটা কোম্পানি করতে চাচ্ছে and has calculated likely payoffs under 3 possible scenarios 1 2 3। তিনটা সিনারিও আছে, যে কোনো একটা প্রোডাক্ট নিবে, তিনটা সিনারিওর মধ্যে কি হয় সে একটা পে অফ টেবিল করলো, গিভিং দ্য ফলোইং পে অফ টেবিল। সে করলো কি, প্রোডাক্ট এ, প্রোডাক্ট বি, প্রোডাক্ট সি। যদি সিনারিও 1 হয় তাহলে প্রোডাক্ট এর ক্ষেত্রে হবে 20টা, সিনারিও 2 তে 40টা, সিনারিও 3 তে 50টা, বা প্রোডাক্ট বি ক্ষেত্রে সিনারিও 1 এর মধ্যে 80টা হতে পারে, 70টা 10টা হতে পারে মাইনাস পে অফ। সি ক্ষেত্রে সিনারিও 1 এ 10 লাভ হতে পারে, অথবা 100 লাভ হতে পারে, অথবা 40 লাভ হতে পারে। সে একটা পে অফ টেবিল করবে। এখন ইউজিং ম্যাক্সিম্যাক্স which product should be chosen? বলেন। সি তো হওয়া উচিত, এখানে তো হাইয়েস্ট প্রফিট আছে 100। You are right, absolutely right. সে সি দিবে, যেহেতু পে অফ টেবিলের মধ্যে সে সাজায় দেখলো যে তার সিনারিও 2 এতে সি প্রোডাক্ট যদি আমরা দেখি যে সি প্রোডাক্টটা 100 একদম, যে সিনারি হোক না কেন তার হাইয়েস্ট এখানে আসতেছে সি থেকে, সো সে সি বেছে দিবে। দিস ইজ এই বিষয়টা এরকমই। ও হচ্ছে ম্যাক্সিমাক্স ক্রাইটেরিয়াতে এই ধরনের সিদ্ধান্ত দিল। আচ্ছা গেল, তারপরে আবার আসেন আমাদের ম্যাক্সিমিন রুলের ক্ষেত্রে কি হয়, ম্যাক্সিমিন রুল ইনভলভ সিলেক্টিং দ্য অল্টারনেটিভ দ্যাট ম্যাক্সিমাইজেস দ্য মিনিমাম পে অফ অ্যাচিভেবল। মিনিমাম পে অফ কে ম্যাক্সিমাইজ করা, কোন পে অফটা? দিস অ্যাপ্রোচ উড বি অ্যাপ্রোপ্রিয়েট ফর এ পেসিমিস্ট who seeks to achieve the best results if the worst happens. একেবারে খুব খারাপ অবস্থাতেও বেস্ট রেজাল্ট কে দিচ্ছে, একেবারে খুব খারাপ পরিস্থিতিতেও আমি বেস্ট রেজাল্ট কোন প্রোডাক্ট থেকে পাচ্ছি, কোন জায়গা থেকে পাচ্ছি, সেটাকে পছন্দ করবো। সেক্ষেত্রে কি হবে, একই রুল, একই টেবিল, আই মিন। তো দেখা গেল যে এখানে সে যদি 40টা সালাদ যদি সে সিলেক্ট করে
তাহলে তার মিনিমাম পে অফ হচ্ছে কি 80। হ্যাঁ 7টা করলে এখানে সে এক্সপেক্টেড ভ্যালুটা করছে স্যার 40 নিবে না স্যার, হ্যাঁ 40 সালাদ যেটা ওইটাই নিবে না স্যার সে এখন? না, সে হচ্ছে কি ওয়ার্স্ট পসিবল ক্ষেত্রে ওয়ার্স্ট কি করবে সে? স্যার Best 40 result তো in the নিয়েছে worst. এখানে। কি হবে দেখেন না, আমরা একটা আলোচনা করি। ইফ সে যদি 40টা নিছে কিন্তু কিভাবে নিছে একটু আমরা প্রসেসে আগাই, শুনেন। যদি সে 40টা সালাদ নেয় তাহলে মিনিমাম পে অফ তার 80, যদি 50 সালাদ নেয় মিনিমাম পে অফ তার 0, যদি সে 60টা সালাদ নেয় মিনিমাম পে অফ তার -80, যদি 70 সালাদ নেয় মিনিমাম পে অফ তার -160। দেখেন এই রোতে হচ্ছে কি 80, এই রোতে 50 সালাদের সাপ্লাই মিনিমাম হচ্ছে কি 0, এই 60 সালাদের সাপ্লাই মিনিমাম হচ্ছে কি 80 -80, আর 70 সালাদের সাপ্লাই মিনিমাম হচ্ছে কি -160। তাহলে হাইয়েস্ট মিনিমাম পে অফ অ্যারাইজেস ফ্রম সাপ্লাইং 40 salads। কেন? এই কথাটা মানে কি বল? কস্ট কম আছে মনে হয় যেটাতে, স্যার এটাই চুজ করবে। হাইয়েস্ট মিনিমাম পে অফ অ্যারাইজেস ফ্রম সাপ্লাইং 40 salads। যদি আমরা 40 salad যদি সাপ্লাই করি, এই যে আমার বিভিন্ন অপশন মধ্যে ম্যাক্সিমামটা নেয় স্যার। হ্যাঁ, আমার যে বিভিন্ন সাপ্লাইয়ের যে আমি অপশনগুলো দেখতেছি 40, 50, 60, 70, 4টা সাপ্লাইয়ের অপশন আমি দেখতেছি। এর মধ্যে 4টার মধ্যে আমি দেখতেছি যে কোনটা ঝুঁকি কম স্যার? কোনটায় ঝুঁকি কম, মিনিমাম পে অফ, রিস্ক কম, সবচেয়ে কম। মিনিমাম পে অফ অ্যারাইজেস ফ্রম সাপ্লাই 40 salads, হাইয়েস্ট মিনিমাম পে অফ অ্যারাইজ, হাইয়েস্ট মিনিমাম করতেছে, হাইয়েস্ট মিনিমাম মানে মিনিমামের মধ্যে সবচেয়ে বেশি কোনটা? তো মিনিমাম মধ্যে এটা দেখেন 40 এর ক্ষেত্রে 40, সর্বনিম্ন ঝুঁকিতে সবথেকে ভালো কোনটা থেকে নিয়ে আসা যায়? কোনটা থেকে নেওয়া হচ্ছে, তাহলে দেখা যাচ্ছে 80। জাস্ট এই পে অফ টেবিল দিয়ে ইকোনমিক এক্সপেক্টেড ভ্যালু করে সে এই জিনিসগুলো বের করলো, গেল এটাও। এবার ইউজিং দ্য ইনফরমেশন ফ্রম এক্সাম্পল 3, অ্যাপ্লাই দ্য ম্যাক্সিমিম রুল টু ডিসাইড হুইচ প্রোডাক্ট শুড বি মেড। এক্ষেত্রে আমার মনে হয় যে আপনাকে চার্টটা দেখালে সুবিধা হবে। আমি আবার চার্টে যাই। এটা হচ্ছে কত পৃষ্ঠা? 453 453 স্যার। হ্যাঁ, আমি আমার একটা একটু উন্নতি হিসাব করে আসতে হয় এখানে। আমারটা ওই যে 453 গুলো আসবে না, 70 দিতে হবে আমাকে। হ্যাঁ, এসে গেছে। ইন দ্য পে অফ ম্যাট্রিক্স অ্যাবভ, ওই যে আমাদের আছে ওই যে আপনার 3 নম্বর প্রশ্নে আপনারা কত পৃষ্ঠায় আছে বলেন তো? পেজ 428 দেখেন তো আপনারা, 3 নম্বর এক্সাম্পলটা আছে। ওই প্রশ্নটা আবার সবাই বইটা খোলেন, আমাদের সলিউশনটা তো আমি স্ক্রিনে দিছি। খুলছেন সবাই? 428? জি স্যার খুলছি। হ্যাঁ, তো এখানে দেখেন 428 একটু চোখ বলে নিয়ে আমাদের এখানে প্রোডাক্ট চুজেন ABC আছে এবং সিনিয়র 3টা সিনিয়র আছে। হ্যাঁ, সিনিয়র 1, সিনিয়র 2, সিনিয়র 3। এখন দেখেন আমাদের যেটা করতে বলছে সেটা হচ্ছে যে what we are doing, সেটা হচ্ছে using the information on example 3, apply the maximum rule to decide the product, which product is স্যার মিনিমাম পে অফটা বের করতে হবে এখান থেকে। হ্যাঁ, আমি একটু হারিয়ে গেছি, আমি একটু ফিরে আসি আপনার কাছে। Page. So using the information from example 3, apply the maximum rule to decide which product should be made. So প্রথমে দেখেন, if the in the pair of matrix above, if the market states state have been scenario 1, যদি scenario 1 হয় তাহলে আমাদের scenario 1 ক্ষেত্রে আমাদের the correct decision would have been B, net income 80. If A had been chosen instead, the company would have been out of pocket 60. কেন 60? কেন 80 minus 20? 60 মানে 80 minus 20। যদি আমি বিটা নিই সিনারিও 1 এ, যদি সিনারিও 1 চুজ করি তাহলে আমার এ প্রোডাক্টটা নিলে আমার বি হলে বিটাই হচ্ছে আমার ডিসিশন 80, যেহেতু সবচেয়ে বেশি 80। আর যদি এ নিই
তাহলে আমার হবে কি, the company would have been out of pocket 80। এটা কি আমরা ওই জায়গায় আসি নাকি অন্য জায়গায় আসি? আমার মনে হয় স্যার এটা অন্য কোশ্চেন। না, ওইটাতে আমরা রং জায়গায় চলে গেছি মনে হচ্ছে। স্যার 452 পেজে হচ্ছে আমাদের 452 তে আছে, 452 দেখেন এই যে। জি স্যার। হ্যাঁ এবার ঠিক আছে, আমি তো একটু ঘাপলা হয়ে গেছিলাম। ইউজিং ম্যাক্সিমিন, a pessimist would consider the poorest possible outcome. Poorest possible outcome কোনটা? For which the product would ensure that the maximum payoff is স্যার আমার যে achieved। মিনিমাম পে অফটা সেটা বের করতে হবে। হ্যাঁ, তো এখানে দেখেন কিভাবে বলতেছে, মানে এক্সাম ওটা মানে এক্সপ্লেনেশনটা কিভাবে আসতেছে, ইউজিং ম্যাক্সিমিন। আমরা তো ম্যাক্সিমিনটা বের করবো, তো ম্যাক্সিমিনের ক্ষেত্রে কি হয়, pessimist would consider the poorest possible outcome for the product and would ensure that the maximum payoff is achieved if the worst result were to happen। সেখানে থেকে কি হবে, therefore product A would be chosen। কেন? Because resulting in a minimum payoff of 20 compared to a minimum payoff of -10। -10 for product B, for product B and for product B and 10 for product C। স্যার why -10 স্যার? বলতেছি স্যার এবিসি থেকে আমাদের প্রথম মিনিমাম পে অফটা বের করে নিতে হবে স্যার। ম্যাক্সিমিন মানে হচ্ছে আসলে মিনিমামের মধ্যে ম্যাক্সিমামটা না নেয়। না আর সেক্ষেত্রে দেখতে গেলে প্রত্যেকটাতে মিনিমামটা যদি দেখতে যাই, একটাতে মিনিমাম হচ্ছে 10, একটাতে -10 আর একটাতে 20। এক্স্যাক্টলি রাইট। এটা 20। এই জন্যই আমরা 20টা নিব, বিকজ অফ হচ্ছে এই তিনটার মিনিমামের মধ্যে মধ্যে, কোনটা হাইয়েস্ট? ইয়েস মিনিমামের মধ্যে ম্যাক্সিমামটা হচ্ছে আমার 20। 20। দিস ইজ দ্য থিং, মিনিমাম যতগুলো আছে আমার পে অফ, তার মধ্যে 20টা হচ্ছে হাইয়েস্ট, মিনিমাম মধ্যে ম্যাক্সিমাম, দ্যাট ওয়াই এটা ম্যাক্সিমাম। স্যার এখানে 10 আছে তো? না, মিনিমাম -10, একটা -10, একটা 10, একটা 20। তো মিনিমাম রেজাল্টের মধ্যে 20টা হচ্ছে হাইয়েস্ট, দ্যাটস ওয়াই। স্যার মিনিমামের মধ্যে 20টা হাইয়েস্ট কিভাবে, এটা বুঝিনি। এটা কি সেকেন্ড হাইয়েস্ট সেজন্য নিছি স্যার? না না, আপনি এ বি সি তিনটার মধ্যে মিনিমামটা দেখেন। সি তে মিনিমাম হচ্ছে 10, বি তে মিনিমাম হচ্ছে -10 আর এ তে মিনিমাম হচ্ছে 20। সো তিনটা মিনিমাম যদি আপনি দেখতে যান, তার মধ্যে হাইয়েস্ট হচ্ছে 20। আচ্ছা, তারপরে এটা গেল। এরপর আসেন আমাদের আটটা হচ্ছে ম্যাক্সিমিন। ম্যাক্সিমিনটা কি? Maximin rule involves selecting the alternative that maximizes the minimum payoff achievable। এটা কি পড়াছিলাম একটু আগে? হ্যাঁ, এরপর হচ্ছে মিনিম্যাক্স রিগ্রেট রুল। নেক্সট হচ্ছে একটা হচ্ছে ম্যাক্সিম্যাক্স, একটা হচ্ছে ম্যাক্সিমিন, এবার হচ্ছে মিনিম্যাক্স রিগ্রেট। রিগ্রেট শব্দটার অর্থ কি বলেন তো আমাকে আপনারা? হোয়াট ইজ দ্য মিনিং অফ রিগ্রেট? অনুশোচনা। অনুশোচনা কখন করি আমরা? মানে কিছু যখন হারায় যায়, মিস করি বা লস করে ফেলি, তখন একটা অনুশোচনা হতে পারে আমাদের। এক্স্যাক্টলি সেম কথাটা এখানে আছে, মিনিম্যাক্স রিগ্রেট স্ট্র্যাটেজি। Minimax regret strategy is the one that minimizes the maximum regret. It is useful when probabilities for outcomes are not available or where the investor is risk averse and wants to avoid making a bad decision. Essentially, this is the technique for a sore loser who does not wish to make the wrong decision. Regret in this context is defined as the opportunity loss through having made the wrong decision. আচ্ছা, কিভাবে করে সে? তখন সে এইখানে মিনিম্যাক্স রিগ্রেট রুলের মধ্যে সে কিভাবে ডিসিশনটা নেয় সাধারণত? ফলোইং আপ দ্য পে অফ টেবিল এক্সাম্পল, জেফ্রি রামসুপাটমস টেবিল লুকস অ্যাজ ফলোস। আমরা ওই আগের টেবিলটা আনলাম, আবার সামনে আনলাম। এখান থেকে সে মিনিম্যাক্স রিগ্রেট রুল যদি হয়, তাহলে সে কিভাবে ডিসিশনটা নেবে? If the minimax regret rule is applied to decide how many salads should be made each day, we need to calculate the regrets
রিগ্রেটসটা কত সেটা আগে সে ক্যালকুলেট করবে। দিস মিনস we need to find the biggest payoff for each demand row. এক মিনিট একটু ব্রেক নিচ্ছি, একটু আদার হচ্ছে। ঠিক আছে, তো এখন কি হচ্ছে তাহলে minimax regret. If the minimax regret rule is applied to decide how many salads should be made each day, we need to calculate the regrets. This means we need to find the biggest payoff for each demand row. Each demand row te biggest je payoff আছে সেটা আমরা বের করব, and then subtract all other numbers in this row from the largest number. Acha. For example, if the demand is 40 salads, we will make a maximum profit of 80. যদি 40 সালাদ হয় তাহলে আমরা ম্যাক্সিমাম $80 লাভ করতে পারি, ম্যাক্সিমাম $80। দেখেন যদি $40 সাপ্লাই ডিমান্ড যদি হয়, সাপ্লাই ডিমান্ড, if demand is 40 salads, তাহলে আমরা we will make a maximum profit of $80 if they all sell এই রোতে যদি সব বিক্রি হয়। If we had to decide to supply 50 salads, যদি আমরা 50 সালাদ বিক্রি করি, we would achieve a nil profit. এই যে এখানে নীল হলো, the difference or regret between the nil profit and the maximum $80 achievable for that row is 80. তাহলে 80 শূন্য 10টা আমরা নিতে পারলাম না, রিগ্রেট করলাম মোট আমরা আরো 80। the difference or regret is 0 থেকে 80 বিয়োগ করলে difference or regret between that nil profit and the maximum $80 achievable for that row is 80. ঠিক একই রকম ভাবে সাজালাম আবার 80 -80 plus -80 160, আবার -160 -80 240। এভাবে করে আমরা একটা আবার রিগ্রেট করলাম কত। তারপরে 50 সালাদের ক্ষেত্রে একই রকম করে সাজান $80, এই রোতে মিনিমাম কত? স্যার এখানে 50 সালাদে আমার হাইয়েস্ট পে অফ আছে 100। এখান থেকে প্রত্যেকটা মানে সাপ্লাইয়ের যে সালাদগুলো আছে এগুলো মাইনাস করে করে আমার যে রেজাল্টটা থাকে ওটা বসবে। 40 সালাদের ক্ষেত্রে 0 80 160 240 regrets can be tabulated। সে আবার regrets গুলো tabulation করলো 80 এভাবে করে সাজালো, সাজায়া কি করলো কনক্লুশন দিল if we decide to supply 40 salads, যদি আমরা যদি 40 সালাদ যদি সাপ্লাই দিই, the maximum regret is $60. maximum regret is $60। এই 40 সালাদ সাপ্লাই 0 20 40 60 maximum regret হচ্ছে গিয়া সাপ্লাই যদি 40 থাকে তাহলে ম্যাক্সিমাম রিগ্রেট হচ্ছে 60, সাপ্লাই যদি 50 থাকে ম্যাক্সিমাম রিগ্রেট হচ্ছে কত 80 0 20 40 80। যদি 50 থাকে তাহলে ম্যাক্সিমাম রিগ্রেট হচ্ছে 80। যদি 60 সালাদ সাপ্লাই দিই ম্যাক্সিমাম রিগ্রেট হচ্ছে 160, আর 70 সালাদ যদি সাপ্লাই দিই ম্যাক্সিমাম রিগ্রেট হচ্ছে 240। তখন যদি সে মিনিম্যাক্স regret রুলটা ফলো করে সেক্ষেত্রে সে দিবে ম্যাক্সিমাম রিগ্রেটটা কোনটা। A manager employing the minimax regret criteria would want to minimize that maximum regret
and therefore supply 40 salads. Maximum need কে সে maximum regret টাকে নিতে চাইবে না, minimize করতে চাইবে, so would she want to minimize that maximum regret, therefore supply 40 salads only. এগুলো সব আসলে আলোচনা করতে করতে আপনাদের মাথায় খেলবে, এটা আমি অনেকবার পড়ছি, তারপরেও কনফিউশন লেগে যায়, বাট এটা হবে কি এই প্রসেসটা এই ক্ষেত্রে হচ্ছে যে সে ম্যাক্সিমামের মধ্যে মিনিমামটা নিবে, প্রত্যেকটার মিনিমাম ম্যাক্সিমাম যেগুলো থাকবে ম্যাক্সিমাম গুলোর মিনিমামটা নিবে। না ম্যাক্সিমাম কত রিগ্রেট করতেছি? হ্যাঁ স্যার, এখান থেকে রিগ্রেট করলে 70 সালাদে ম্যাক্সিমাম হচ্ছে 240, আর 60 সালাদে হচ্ছে 160, আর 50 সালাদে হচ্ছে 80, আর 40 সালাদে হচ্ছে যে 60। সো ম্যাক্সিমাম যেগুলো আছে তার মধ্যে মিনিমামটা, মিনিমাম হচ্ছে 60, সেক্ষেত্রে সে 40 সালাদটাই নিবে। না আপনি সাপ্লাই লাইনে দেখেন, যদি আপনি সাপ্লাই লাইনে দেখেন 40 সালাদ যদি দেখেন, হ্যাঁ 40 সালাদের মধ্যে 40 সালাদের মধ্যে আপনার মিনিমাম রিগ্রেট কত আছে? 0, 20, 40, 60, ম্যাক্সিমাম রিগ্রেট কত? ম্যাক্সিমাম 60, হ্যাঁ, তাহলে আর 50 সালাদের ক্ষেত্রে 80 মিনিমাম maximum regret for 60 salad 160, for 70 salad 240. তাহলে manager employing the minimax regret criteria would want to minimize that maximum regret, and therefore স্যার এখানে যে ক্যালকুলেশনটা দিয়ে দিয়েছে এটা কি স্যার আমরা ক্যালকুলেট করে বের করছি নাকি এটা ওরা দিয়ে দিচ্ছে স্যার? না, এই ক্যালকুলেট করে বের করছেন না, ক্যালকুলেট করে বের করছেন, এখানে যে হিসাবটা আছে রিগ্রেটটা ক্যালকুলেট করছে, রিগ্রেটটা ক্যালকুলেট করছে। যেমন এখানে 40 সালাদ একটু জটিল মনে হচ্ছে এই চ্যাপ্টারটা। না জটিল কিছু নাই, এখানে একদম সহজ। স্যার এই ক্যালকুলেশনটা কিভাবে করছে স্যার? বলতেছি 40 সালাদ রিগ্রেট কত করছি, যদি আমার 40 সালাদ সাপ্লাই ডিমান্ড থাকে 40, তাহলে আমার রিগ্রেট হচ্ছে 0, কারণ কি এখানে আমার এখনো কোনো ফেরত নাই। 20, 40, রিগ্রেট 0, রিফিউজ নাই কিছু। আর যদি আমার 50 হয়, বা ধরেন 50 সালাদ সাপ্লাই, স্যার একটু বলবো? হ্যাঁ বলেন তো, কনফিউশন আমার একটু স্যার কনফিউশন এখানে যে হয়েছে। ডিমান্ড যে 40 সালাদ আছে, এই রোতে হচ্ছে আমার হাইয়েস্ট যেটা আছে প্রফিট বলি যেটা 80, এটা হচ্ছে স্যার, এবং এই 80 থেকে প্রত্যেকটা মাইনাস করতে হবে। যেমন 80 থেকে 80 মাইনাস করলে 0, এবং 50 সালাদ সাপ্লাইয়ের ক্ষেত্রে স্যার মানে 40 সালাদের যে রোটা আছে স্যার, যেমন 80 থেকে 0 মাইনাস করলে 80 থাকে, 80 থেকে -80 মাইনাস করলে হচ্ছে স্যার 160 থাকে, এবং 80 থেকে -160 করলে হচ্ছে 240 থাকে। রাইট, এবং প্রত্যেকটা স্যার সেম ক্যালকুলেশন। হ্যাঁ, এবং এখানে হাইয়েস্ট যে পে অফ এটা হচ্ছে বের করতে হবে, তারপর মাইনাস করতে হবে প্রত্যেকটা। রাইট, 240 টা আবার বলেন, এখানে তো মাইনাস প্লাস কোনো বিষয় নেই, মানে টোটাল এখানে প্লাস মাইনাস চিহ্ন আসবেই না। 240 থেকে আপনার 70 ক্ষেত্রে এর 160 মাইনাস 80 মাইনাস 160, 80 মাইনাস -160, মাইনাস 160, 80 মাইনাস 160, 80 মাইনাস এভাবে যাবে, 80 মাইনাস 160, তাহলে মাইনাস এর মধ্যে প্লাস 240। জি স্যার, জি সেটাই 80 মাইনাস 160, তাহলে মাইনাস এর মধ্যে প্লাস, তাহলে আমরা ডিগ্রেড করলাম 240। এইভাবে হিসাব করে এটা ডিগ্রেড করে প্রত্যেকটাই স্যার এমনই হবে। স্যার আরেকটা হিসাব করা যায়? হ্যাঁ বলেন স্যার। যেমন স্যার আমাদের এখানে যেমন 40 সালাদ হচ্ছে স্যার ডিমান্ড ছিল, এবং স্যার 40 সালাদ ছিল কিন্তু স্যার ডিমান্ড 50 ছিল, তার মানে স্যার আমার 10 সালাদ হচ্ছে রিগ্রেট করতে হচ্ছে। 10 এর সাথে যদি স্যার আমি ওই যে কস্টটা গুণ দিয়ে যে 80 হয়ে যায়, এভাবে স্যার যতটুকু রিগ্রেট করছে অতটুকুর সাথে স্যার কস্টটা গুণ দিলে হয়ে যায়। কিন্তু আবার বলেন স্যার, যেমন স্যার এখানে আমার সালাদ হচ্ছে 40 সালাদ, কিন্তু আমার যখন 50 সালাদ হচ্ছে যে ডিমান্ড থাকে, তখন আমার 10 সালাদ হচ্ছে রিগ্রেট করতে হয়। আর স্যার আমার কস্ট হচ্ছে যে 8 টাকা করে। স্যার যদি আমি 10 এর সাথে 8 টা গুণ দিয়ে যাই তাহলে 80 হয়ে যায়। ভাই 70টা বলুন তো তাহলে। না আপনি স্যার কিন্তু বইয়ে যেটা বলছে স্যার, বইয়ে তো ওই যে আমার মানে ম্যাক্সিমাম মানে রোতে ম্যাক্সিমাম যে পে অফটা আছে সেটা বের করে ওখান থেকে মাইনাস করতে বলছে প্রত্যেকটা। এটা হচ্ছে স্যার বইয়ের ল্যাঙ্গুয়েজে। ম্যাক্সিমাম যে প্রফিট, ম্যাক্সিমাম যে পে অফ আছে, ম্যাক্সিমাম পে অফ থেকে আপনি ওটাকে মাইনাস করবেন। ডিমান্ড রো থেকে ম্যাক্সিমাম পে অফটা বের করতে হবে এবং সেখান থেকে প্রত্যেকটা মাইনাস করতে হবে।
এনিওয়েজ আমরা একটু আগাই, এটা জাস্ট মানে ক্যালকুলেশন কনফিউশন, বাট কনসেপ্টটা তো বুঝলাম। সরি বুঝি নাই কথাটা। আমি এটা বুঝি নাই স্যার, এই পে আপ টু মানে এই যে 240 কেমনে আসলো এটা বুঝি নাই স্যার, আরেকবার বলেন স্যার। স্যার এটাতে সবারই কনফিউশন হচ্ছে। আপনি একটু ঠান্ডা মাথায় দেখেন, আপনি একসাথে দুটো পেজ খুলে রাখেন, 30, 430 এবং 431 দুটো একসাথে কম্পেয়ার করে দেখেন। 40টা সালাদের যে রোটা আছে সেটাতে ভালো করে ডিমান্ডের খেয়াল করে রোটা? দেখেন। হ্যাঁ হ্যাঁ, ডিমান্ডের রোটা দেখেন যে একটাতে 80 আর একটাতে 0, আর একটাতে হচ্ছে -80 আর একটাতে -160। তা আপনি এটা সর্বোচ্চ কোনটা? এখানে সর্বোচ্চ হচ্ছে +80টা। এবার +80 থেকে প্রত্যেকটা অ্যামাউন্ট মাইনাস করেন, ক্যালকুলেটরে করেন, তাহলে আপনি প্রত্যেকটা অ্যামাউন্ট পেয়ে যাবেন। জি, প্রত্যেকটাই এভাবে হবে ক্যালকুলেশন। নেক্সট যতগুলো ডিমান্ড আছে প্রত্যেকটা রো একই হবে। আপনি নিজ হাতে ক্যালকুলেটরে করেন, এখনই পেয়ে যাবেন। 80 থেকে আপনি প্রথমে 80 থেকে 80 মাইনাস করেন, কত হয়? এটি থেকে এটি মাইনাস করেন, কত হয়? স্যার 0 হবে। করেন না, 0 তো 0। আবার এটি থেকে আপনি 0 মাইনাস 0 মাইনাস করেন, কত হবে? স্যার এটি হবে। এটি হবে। এটি থেকে আবার মাইনাস এটি বিয়োগ করেন, তাহলে কত হবে? 160। 80 মাইনাস -80 মাইনাস প্লাস 160। 80 মাইনাস -160, তাহলে কত হবে? তাহলে কত হবে? 240। স্যার 240। এইভাবে করে হিসাব করে করে একটা টেবিলেশন করে, টেবিল করার পর দেন ইউ টেক দ্য ডিসিশন। সো এই যে এক্সাম্পল 3 কন্টিনিউশন, একই রেজাল্ট, একই রকম পে অফ করে, একই হিসাব করে সিদ্ধান্ত নেওয়া। এটা আমি আলোচনা করলাম না, একই রকম করে যাবে, কারণ কনফিউশনটা বেড়ে যাচ্ছে বারবার। এবার আসেন পারফেক্ট এন্ড ইমপারফেক্ট ইনফরমেশন। যদি আমার কাছে ইনফরমেশন যদি পারফেক্ট থাকে তাহলে কি সিচুয়েশন, আর যদি ইনফরমেশন যদি ইমপারফেক্ট থাকে তাহলে কি সিচুয়েশন? In many questions, the decision makers receive a forecast of a future outcome. For example, a market research group may predict the forthcoming demand for a product. This forecast may turn out to be correct or incorrect. Forecast ta correct hoite pare, incorrect hoite pare. The question often requires the candidate to calculate the value of the forecast. তাহলে কোশ্চেনে থাকতে পারে যদি আমাদেরকে ভ্যালু অফ দ্য ফোরকাস্টটা বের করা যায়, সেটা কিভাবে করবো? তো দুইটা সিচুয়েশন থাকতে পারে, একটা পারফেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে কিরকম আর ইমপারফেক্টের ক্ষেত্রে কিরকম। পারফেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে the forecast of the future outcome is always a correct prediction. If a firm can obtain a 100% accurate prediction, they will always be able to undertake the most beneficial course of action for their prediction. The forecast is imperfect information মধ্যে কি হয়, ফোরকাস্টটা ইউজুয়ালি কারেক্ট থাকে, বাট দেন ক্যান বি ইনকারেক্ট, কারেক্ট হইতে পারে, ইনকারেক্ট হইতে পারে। আর পারফেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে ফোরকাস্টটা কারেক্ট প্রেডিকশন থাকে, আর ইনপারফেক্ট ইনফরমেশনের ক্ষেত্রে আমাদের ফোরকাস্টটা কারেক্ট হইতে পারে, ইনকারেক্ট হইতে পারে। Imperfect information is not as valuable as perfect information. Imperfect information may be examined in conjunction with decision tree. See later in this chapter. আমরা পরবর্তী decision tree নিয়ে আলোচনা করব, তখন imperfect information নিয়ে আপনারা আপনি বুঝতে পারবেন। ভ্যালু অফ ইনফরমেশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তখন আমরা যদি এরকম পারফেক্ট ইনফরমেশন আর ইমপারফেক্ট ইনফরমেশন থাকে, তখন আমাদের করতে হয় আমাদের the value of information, either perfect or imperfect, may be calculated as follows. তাহলে আমার পারফেক্ট ইনফরমেশন এবং ইমপারফেক্ট ইনফরমেশন দুইটাকে আমরা হিসাব করে আবার আমরা একটা এক্সপেক্টেড ভ্যালু করতে পারি, এক্সপেক্টেড প্রফিট করতে পারি, বা সেক্ষেত্রে কিন্তু দ্য ভ্যালু অফ ইনফরমেশন বলে ওটাকে। দ্য ভ্যালু অফ ইনফরমেশন আইদার পারফেক্ট অর ইমপারফেক্ট মে বি ক্যালকুলেটেড অ্যাজ ফলোস। কিভাবে করবো? এক্সপেক্টেড প্রফিট উইথ ইনফরমেশন মাইনাস এক্সপেক্টেড প্রফিট উইদাউট দ্য ইনফরমেশন। ঠিক আছে, একটু মাথায় রাখেন, হিসাবটা আমরা পরবর্তীতে হিসাব যখন করবো তখন বুঝতে পারবো কিভাবে করবো। A new ordering system is being considered whereby customers must order their salad online the day before. With this new system, Mr. Ramsbottom will know for certain
দ্য ডেইলি ডিমান্ড 24 আওয়ার্স ইন অ্যাডভান্স। সে আগের থেকেই সে জানবে তার অর্ডারটা পরের দিনে কত অর্ডার আছে, সে এর আগের দিন জেনে যাবে। He can adjust production levels on a daily basis. How much is this new system worth to Ram's bottom? সে যদি একদম পারফেক্ট ইনফরমেশন পায় তাহলে কি হবে, ডিমান্ড এন্ড সাপ্লাই ইজ ইকুয়াল ডিমান্ড, 40 সাপ্লাই 40 ডিমান্ড, পে অফ তার 80 20 টাকা করে, 50 সালাদের ক্ষেত্রে 100, 60 ক্ষেত্রে 120, 70 ক্ষেত্রে 140। প্রবাবিলিটিও দিচ্ছে এখানে 0.1, 0.2, 0.4, 0.3। তাহলে এক্সপি করলাম, আমরা যদি এক্সপেক্টেড ভ্যালু করতে চাই তাহলে 80 ইন্টু 0.1 8 টাকা, 100 ইন্টু 0.2 20 টাকা। আগের মতোই আমরা এক্সপেক্টেড ভ্যালু যেভাবে করতাম সেভাবে 120 ইন্টু 1.4 48, 140 ইন্টু 0.3 42। তাহলে আমরা 118 টাকা পেয়ে গেলাম এক্সপেক্টেড ভ্যালু উইথ পারফেক্ট ইনফরমেশন হচ্ছে আমরা 118 টাকা। এবার হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু উইদাউট পারফেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অরিজিনাল এক্সপেক্টেড ভ্যালু ক্যালকুলেশন 90 টাকা। আমরা যে ওই যে পারফেক্ট ইনফরমেশনের মধ্যে অরিজিনাল এক্সপেক্টেড ভ্যালু যে বের করছিলাম আমরা এই যে আগের চার্টটা একটু দেখি, একদম প্রথম দিকে একটা হিসাব করছিলাম আমরা 90 টাকা। বোধহয় 426 পৃষ্ঠা স্যার। হ্যাঁ 426 পৃষ্ঠা এখানে না? জি স্যার, এটা লাস্টের দিকে আছে, এই নিচে একটু নিচে। এই যে আমরা এখানে করছি, on the basis of expected values the best strategy would be to supply 50 salads and gain EV। আজকের শুরুতেও আমরা আলোচনা করেছিলাম যেটা, যে আমরা এক্সপেক্টেড ভ্যালু বের করছি সবগুলোতে চার্ট থেকে। আমরা এক্সপেক্টেড ভ্যালুতে এখানে আমরা দেখলাম যে 90 যে আছে, কোথায় গেল ওটা? এই যে এক্সপেক্টেড ভ্যালু অফ সাপ্লাই 50 salads আমরা 90 পাইছিলাম। এই যে 90 আসলাম, এটাকে বলতেছি আমরা, এটার সঙ্গে ওটা কম্পেয়ার করে বলতেছি এখানে পরবর্তীতে। এবার আগের জায়গায় চলে যাই। তাহলে এক্সপেক্টেড ভ্যালু উইদাউট পারফেক্ট ইনফরমেশন 118, এক্সপেক্টেড ভ্যালু উইদাউট পারফেক্ট ইনফরমেশন ফ্রম দ্য অরিজিনাল ইভি ক্যালকুলেশন বাদ দিয়ে 90 বাদ দিয়ে আমরা ভ্যালু অফ, এটাকে বলা হচ্ছে ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন 118 মাইনাস 90। এটা হচ্ছে ভ্যালু অফ পারফেক্ট ইনফরমেশন। পারফেক্ট ইনফরমেশন যেটা পাচ্ছে একটু কনফার্ম ইনফরমেশন, ওটার ভ্যালু কত। তাহলে এটা পারফেক্ট ইনফরমেশন কেন বললাম? কারণ আমরা ডিমান্ড আগের দিন জানতে পারছি কত ডিমান্ড, আবার আগের দিনে আমরা ডিমান্ডটা কত জানতে পারছি, এটা পারফেক্টলি জানতে পারছি। তো সুতরাং পারফেক্ট যে ইনফরমেশন বাদ দেওয়া আছে ওটা এক্সপেক্টেড ভ্যালু থেকে কত বেশি ভ্যালু, ওটি হচ্ছে ভ্যালু অফ দ্য পারফেক্ট ইনফরমেশন, $28 পার ডে। আচ্ছা, এক্সাম্পল 3 তে একই রকম ভাবে পারফেক্ট ভ্যালুটা বের করছে। আমার মনে হয় যে এটা না দেখালেও চলবে, কারণ এটা তেমন কঠিন কিছু না। এর চেয়ে বলো আমরা ডিসিশন মেকিং এ যাই, ডিসিশন ট্রিতে যাই। তারপর একটা বলেছে following on from the data provided in example 3, the company has made the estimate of the probability of each scenario occurring as follows: scenario 1 to 3, probability 20%, 50%, 30%. However, an external consultant has some information about each likely scenario and can say each certainty which scenario will arise, and can say with certainty which scenario will arise. Calculate the value of external consultant information. স্যার এগুলো প্র্যাকটিক্যাল লাইফে ইমপ্লিকেশন কেমন? এই চ্যাপ্টার আমার এক্সপেরিয়েন্সে আমি আমার লাইফে পাইনি আমি। আচ্ছা একটু স্যার আমরা ফার্স্ট থেকে যে ম্যাথগুলো করছি সিলেবাসে কি রকম ইম্পর্টেন্স? ডেফিনেটলি এটা মনে করেন আপনার তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে আপনাদেরকে প্রিপারেশন নিতে হবে, তাই না? ইউ আর নট প্রিপেয়ারিং ফর দ্য বাংলাদেশ পার্সপেক্টিভ অনলি। হ্যাঁ, যদি আপনি ইন্টারন্যাশনাল লেভেলে চলে যান, মাল্টিনেশনাল কোম্পানি করতে বিভিন্ন জায়গায় কাজ করেন, যদি এখানে যে কোনো সিচুয়েশন আসে আপনাকে, দেন what you would do? কেস স্টাডির মধ্যে পড়ে। হ্যাঁ, আপনার তো এখন সুযোগ আছে এগুলো শিখে নেন। প্র্যাকটিক্যালি বাংলাদেশে আমি পাইনি, আপনারা হয়তো পাইতেও পারেন সামনে, আমি নট শিওর। তবে এই থিওরিগুলো কি এমনি রচনা হয়েছে? এগুলো তো এক্সপেরিয়েন্স থেকে আসছে, ঠিক না? সো ইউ শুড থিঙ্ক অন দ্যাট। এটা আপনি জানতে হবে। আচ্ছা, যাই হোক, এটা আমি এতে যাচ্ছি না, এটা একই ধরনের থিওরি।
আমার মনে হয় যে আপনারা দেখেন এটা ইউ শুড সি। তারপরে এখন আমরা চলে আসি ডিসিশন ট্রিতে, এটা একটু সময় লাগবে। সো এখানে চলে যাই। ডিসিশন ট্রি কি হয়? A decision tree is a diagrammatic representation of a decision problem. ডিসিশন যে প্রবলেমগুলো থাকে ওগুলো ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করা হয়, where all possible courses of action are represented and every possible outcome of each course of action is shown. প্রত্যেকটা পসিবল আউটকাম অফ ইচ কোর্স অফ অ্যাকশন ওখানে ওই ডিসিশন ট্রিতে দেখানো হয়। ডিসিশন ট্রি শুড বি ইউজড where a problem involves a series of decisions being made and several outcomes arise during the decision making process. অনেক ধরনের সিদ্ধান্ত ডিসিশন যখন অনেকগুলা একটা কমপ্লেক্স সিচুয়েশন, অনেক ধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে, কোন সিদ্ধান্তটা পারফেক্ট, কোন সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে, কোনটা নেওয়া ঠিক হবে না, একটার কারণে একটা সিদ্ধান্তের কারণে আরেকটা সিদ্ধান্ত প্রভাবিত হচ্ছে, কমপ্লেক্স সিচুয়েশন। ওই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন ডিসিশন মেকিং করার সময় ডিসিশন ট্রিটা কাজে আসে, কারণ তখন সব প্রবলেম গুলোকে এবং আউটকাম গুলোকে একটা ট্রি আকারে সাজায়া একটা চার্টের মতো করা হয়। ওই ট্রিটা থেকে দেখে আপনি ডিসিশন ট্রি তখন নেওয়াটা সহজ হয়। ডিসিশন ট্রি শুড বি ইউজড where problem involves a series of decisions being made. বুঝছেন? সিরিজ অফ, যখন প্রবলেম গুলোতে সিরিজ অফ ডিসিশন গুলো ইনভলভ থাকে and several outcomes arise, অনেক ধরনের আউটকাম আসে during the decision making process. In some instances it may involve the use of joint probabilities. কখনো কখনো আবার প্রবাবিলিটি আবার জয়েন্ট প্রবাবিলিটি, একটা প্রবাবিলিটি আবার আরেকটা প্রবাবিলিটিকে, আর এক সিদ্ধান্তের প্রবাবিলিটিকে আরেক সিদ্ধান্তের প্রবাবিলিটিকে ইনফ্লুয়েন্স করে, তখন আবার জয়েন্ট প্রবাবিলিটিস করতে হয়। Where the outcome of an event depends on the outcome of a preceding event. যেমন joint probabilities উদাহরণ হিসেবে, so far only a very small number of alternatives have been considered in the examples. In practice, a greater number of alternative courses of action may exist. Uncertainty may be associated with more than one variable, and values of variables may be interdependent, giving rise to many different outcomes. The following exercise looks at the expected value of a manufacturing decision, where there are 3 alternative sales volumes, 2 alternative combination. এটা কি লেখছে? এটা কম্বিনেশন লেখছে নাকি? না, কন্ট্রিবিউশনস। Contribution, হ্যাঁ। 2 alternative contributions and 3 alternative levels of fixed cost. The number of possible outcomes তাহলে কয়টা দেখেন এখানে কি আছে? একটা ম্যানুফ্যাকচারিং ডিভিশন অর্গানাইজেশনের মধ্যে 3 alternatives of sales volume. সেলস ভলিউমের 3টা লেভেল বলতেছে। 2 alternative contributions, আবার কন্ট্রিবিউশনস এর 2টা অল্টারনেটিভ আছে, আবার কি আছে? 3 alternative levels of fixed cost. Fixed cost এর 3টা অল্টারনেটিভ লেভেল আছে। তাহলে কতগুলো নাম্বার অফ ডিসিশন নিতে হচ্ছে আপনাকে, আপনি কিভাবে জাস্টিফাই করতে? তাহলে নাম্বার অফ পসিবল আউটকামস, কতগুলো আউটকাম হয়ে যাচ্ছে? 2 into 3 into 2 into 3, 3 alternative sales volume, 2 alternative contributions, 3 fixed cost level, তাহলে 3 into 3 তাহলে 18টা আপনার পসিবল আউটকামস হবে এখানে। এটা গুণ হলো কেন স্যার? তো 3 2 5 3 8 ধরনের হবে, যোগ হবে না? না, গুণ হলো, গুণই হবে। হ্যাঁ, গুণ হবে একটা সঙ্গে, যেমন একটা 3 অল্টারনেটিভ লেভেল, একটা লেভেলে আপনার 3টা ফিক্সড কস্টে কত, 2টা অল্টারনেটিভে কত, এভাবে করে গুণ করে আপনার 3টে গুণ করে হবে। তো প্রত্যেকটা অল্টারনেটিভ আপনার তো একটা সঙ্গে একটা মিনিমাম আপনার কোয়ান্টিফাই করতে হবে, 18টাই হবে। একটা এক্সাম্পল দিস এখানে, a company is assessing the desirability of producing a souvenir to celebrate a royal jubilee. The marketing life of the souvenir will be 6 months only. সে একটা souvenir বের করবে যেটা লাইফ হচ্ছে কি, মার্কেটিং লাইফ হচ্ছে 6 months. Uncertainty surrounds the likely sales volumes and contribution as well as the fixed cost of the venture. Uncertainty আছে, অনেক সেলস ভ্যালুয়ের জন্য আনসার্টেনিটি আছে এবং কন্ট্রিবিউশনের জন্য আছে এবং ফিক্সড কস্টের মধ্যে আনসার্টেনিটি আছে। এস্টিমেটেড আউটকামস এন্ড প্রবাবিলিটিস আর কি দাঁড়াচ্ছে এখন? ইউনিট সোল্ড, মনে করেন 1000, 1 লক্ষ বা 80,000 বা 60,000, probability দিচ্ছে 0.3, 0.6, 0.1, contribution per unit 7, 5, probability
এই যে ইউনিট সোল্ডের প্রবাবিলিটি হচ্ছে 0.3, 0.6, 0.1, মানে 1 লক্ষের প্রবাবিলিটি 30%, 80,000 60%, 60,000 10%। আবার কন্ট্রিবিউশন পার ইউনিট 7 এর প্রবাবিলিটি 0.5 আর 5 এর প্রবাবিলিটি 0.5 গেল 1। আবার ফিক্সড কস্ট 3 রকম হতে পারে, 4 লক্ষ হতে পারে, 4 লক্ষ 50 হতে পারে, 5 লক্ষ হতে পারে। প্রবাবিলিটি 4 লক্ষর হচ্ছে 20% বা 0.2, 4 লক্ষ 50 এর প্রবাবিলিটি 0.5, 5 লাখের প্রবাবিলিটি হচ্ছে 0.3। তাহলে ওই যে 3 ধরনের ইউনিট ভলিউম সেলস, 2 ধরনের কন্ট্রিবিউশন, 3 ধরনের ফিক্সড কস্ট প্রবাবিলিটি দিছে। এখন আপনাকে কি করতে হবে, নেক্সট টেবল শোজ দ্য এক্সপেক্টেড ভ্যালু। ওই যে এক্সপেক্টেড ভ্যালুটা এখন বের করতে হবে, এই 18টা সবগুলো হিসাব করতে হবে। Expected value of the most of the next table shows the expected value of the net contribution to be $49,000. এটা আমরা দেখব পরে একটু পরে। Totaling of the joint probabilities for each set of sales shows the project has a 56.5% chance of making the net contribution, 33% chance। তার আগে আমরা টেবিলটা দেখি, টেবিল দেখার পরে এটা দেখলে আমাদের একটু সুবিধা হবে। টেবিলটা সাজাচ্ছে এখন, টেবিলটা এখন তাহলে সাজাতে কি করছে, ইউনিট সোল্ড 1 লক্ষ, তাহলে দেখেন কাউন্টস পার ইউনিট, কন্ট্রিবিউশনস পার ইউনিট 60 টাকা করে, তাহলে টোটাল কন্ট্রিবিউশন 7 লক্ষ, ফিক্সড কস্ট 4 লক্ষ, প্রবাবিলিটি 0.3 into 0.5 into 0.2। দেখেন অবস্থা, ইউনিট সোল্ডের প্রবাবিলিটি হচ্ছে কত, 0.3, কন্ট্রিবিউশনের প্রবাবিলিটি হচ্ছে 0.5, ফিক্সড কস্টের প্রবাবিলিটি 0.2, 0.3 into 0.5 into 0.2, 0.3 into 0.5 into 0.2 দিল। এটা কিছু 60 টাকা লেভেলে। সে এখন পে অফ, এটা expected value বের করার জন্য টেবিলটা করতে, নেক্সট টেবিল shows the expected value of the next net contribution। নেট কন্ট্রিবিউশন কত বের করার জন্য 7 লক্ষ, 1 লক্ষ ইউনিটের জন্য 60 টাকা যদি কন্ট্রিবিউশন হয়, 7 লক্ষ কন্ট্রিবিউশন, 4 লক্ষ ফিক্সড কস্ট, প্রবাবিলিটি দিয়ে এখন সবগুলো প্রবাবিলিটি 0.3 into 0.5 into 0.2, তাহলে জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে 0.030, 0.3 into 0.5 into 0.2 কে গুণ করলে 0.030 হয়। আপনারা চাইলে ক্যালকুলেটর হিসাব করে দেখেন, 0.3 into 0.5 into 0.2, তাহলে 0.030 জয়েন্ট প্রবাবিলিটি হচ্ছে কিনা দেখেন না, হচ্ছে করেন, হচ্ছে না? এনিওয়েজ, আমি কি আপনার সঙ্গে আছি নাকি? জি স্যার। জি স্যার। স্যার তো আপনারা কথা বলতেছেন না যে, আমি তো কনফিউজ হয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। তো এটা আপনারা দেখেন, তাহলে এবার করেন 0.3 into 0.5 into 0.2 প্রবাবিলিটি গুণ করলে 0.030 হয় কিনা জয়েন্ট প্রবাবিলিটি। ঠিক আছে স্যার, 3 5 15 15 গুলো 30, 3 10 বলতে শুরু করব। এক্সারসাইজটা একটু হাতে করলে মাথায় ঢুকে যাবে এখনই। তাহলে এখানে জয়েন্ট প্রবাবিলিটি বের করলাম 0.03। আবার স্যার লাস্টের কলামটা, লাস্টেরটা যেটা এক্সপেক্টেড ভ্যালু অফ নেট কন্ট্রিবিউশন, এর কি ফর্মুলা নাকি m-b into c? হ্যাঁ, ওই যে আপনার নেক্সট কন্ট্রিবিউশন কোথা থেকে আসছে, টোটাল কন্ট্রিবিউশন থেকে আপনি ফিক্সড কস্ট বাদ দেন 3 লাখ, 3 লাখ ইনটু 0.030 করলে 9000 হয় কিনা দেখেন। ওতে এখানে বলে দিয়েছে a-b into c, a-b into c, টোটাল কন্ট্রিবিউশন থেকে আপনি ফিক্সড কস্ট বাদ দিলে তো নেট প্রফিট পেলেন। হ্যাঁ, নেট প্রফিট থেকে আপনি ওই যে তাহলে জয়েন্ট প্রবাবিলিটি গুণ করেন, 0.030 গুণ করেন, তাহলে আপনার 9000 চলে আসবে। এটা হচ্ছে এক্সপেক্টেড ভ্যালু অফ নেট কন্ট্রিবিউশন। ঠিক আছে। আচ্ছা, তো 60 টাকা লেভেলে আপনার এবার 5 টাকা লেভেলে দেখেন, একই রকম 5 টাকা লেভেলে দেখেন। হ্যাঁ, ও এখানে আমার ফিক্সড কস্ট দিছে 4 লক্ষ ফিক্সড কস্ট হলে কি অবস্থা, 4,50,000 ফিক্সড হলে কি অবস্থা, 5 লক্ষ ফিক্সড হলে কি অবস্থা, সময় কই করব না। কিছু বললেন নাকি? আপনি একটু মিউট করেন, আপনার কথা শুনতে পাচ্ছি আমি। যদি আমার সঙ্গে আমার রিলেটেড না হয় তাহলে মিউট করে রাখেন, রিলেটেড হলে আমার সঙ্গে কথা বলেন আনমিউট করে। তারপর দেখেন আমার কন্ট্রিবিউশন যদি আমার 5 লক্ষ হয়, ফিক্সড কস্ট যদি 4 লক্ষ হয়, তাহলে কি দাঁড়াচ্ছে, সেক্ষেত্রে আমার
0.3, 0.5, 0.3, 0.5, 0.2. ওই সিমিলার ওটার মধ্যেই সিমিলার করে আসলো। হ্যাঁ, আর এখানে অল্টারনেটিভ 3টা বলে কি আমরা হচ্ছে প্রত্যেকটা 3টে করে ইয়া করলাম, যেমন 1 লাখের হচ্ছে 7 টাকা, এটাকে 3 বার করে করলাম। 1 লাখের একবার 7 টাকা প্রফিটে কি হয় 3 বার করলাম, যেহেতু ফিক্স কস্ট 3 বার 3 রকম আছে, 7 টাকা প্রফিট ফিক্স কস্ট 3 রকম আছে, 5 টাকা প্রফিট ফিক্স কস্ট 3 রকম আছে। তাহলে আমার টোটাল প্রফিট বের করলে জয়েন্ট প্রফিট বের করে আমার কন্ট্রিবিউশনটা বের করলাম আর কি, মানে এক্সপেক্টেড ভ্যালু অফ নেট কন্ট্রিবিউশন, এই আর কি হিসাব। তাহলে 1 লাখ ইউনিট সোল্ডের মধ্যে আমার কয়টা বেরোলো? 1, 2, 3, 4, 5, 6। 8 লাখের ক্ষেত্রে 80,000 যদি ইউনিট সোল্ড হয় তাহলে কয়টা? তাও 6টা। 1, 2, 3, 4, 5, 6। 3-6 জি স্যার মিলে গেছে। 60,000 যদি হয় তাহলে আবার 1, 2, 3, 4, 5, 6, এই 6টা করে সব বের করলাম। এবার আমাদের ডিসিশন লাইক দিস ক্যান বি কোয়াইট হার্ড টু ভিজুয়ালাইজ, and it may be therefore more useful to use this decision tree to express the situation. এই ধরনের ডিসিশনগুলো নিতে আপনার ভিজুয়ালাইজ করতে আপনার অনেক কষ্ট। এই ধরনের সিদ্ধান্তগুলো কমপ্লেক্স সিচুয়েশনগুলোকে ডিসিশন ট্রিতে দিয়ে আমরা সিদ্ধান্ত নিতে পারি। আচ্ছা, এখানে দেখেন একটা কথা লেখা আছে, the next table shows the expected value, যেটা আমরা আগে পড়ি নাই সেটা এখন পড়ে দিই। The next table shows the expected value of the net contribution to be 49,000 টাকা. Totaling of the joint probabilities for each set of sales shows the project has a 56.5% chance of making the net contribution, 33% chance of making loss, 10.5% chance of making neither a net contribution or net loss. For example, to calculate the probability of making loss, we can see from the next table that a loss will arise in 7 situations. So if we add the overall probability of this happening, we add up to the joint probabilities associated with each of these outcomes are 0.150, 0.90, 0.2025, 0.015, 0.014. 7টা আছে এখানে দেখেন। খুব সায়েন্টিফিক অ্যানালাইসিস মনে হচ্ছে স্যার। সায়েন্টিফিক মানে এগুলা কম্পিউটার ছাড়া এই জীবন আর করা সম্ভব না। এই যে আপনার সব যে প্লাস যেগুলো আছে, যেমন মনে করেন এখানে স্যার এখানে জাস্ট হচ্ছে যে মাইনাস ফিগার যেগুলো আছে এগুলোকে লস কাউন্ট করা হচ্ছে, তো লস গুলো সব একসাথে কাউন্ট করতেছে, যোগ করছে, আর প্লাস ফিগার যেগুলো ওগুলোকে সবগুলোকে একসঙ্গে কাউন্ট করছে। তো এখানে মাইনাস করা আছে 1, 2, 3, 4 ইয়েস মানে দেখেন এখানে সবাই এক্স্যাক্টলি 7টা আইটেম মাইনাস আছে, যেমন -7, 7,500, -900, 9,000, -750, -1,200, 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা জয়েন্ট প্রপার্টি গুলো কত আছে এগুলো সব যোগ করতে পারে। আমাদের দেখা গেছে যে 0.33%, 0.33 মানে 33% আমার কি হচ্ছে লস। তো এটাই চান্স অফ মেকিং এ লস 33%। এবার যেগুলা প্লাস করছে ওগুলো যোগ করছে, যোগ করার পরে ওখানে দেখা গেছে 56.5%। আবার নো প্রফিট নো লস এখানে কয়টা আছে? 2টা আছে, 0.45, 0.064, এর যোগ করলে 10.5 হয়। 0.045 প্লাস 0.060, 10.5%, নো প্রফিট নো লস। এভাবে করে সে একটি করলো। এখন এইগুলা এতগুলো এই কমপ্লেক্স সিচুয়েশন থেকে আপনি সিদ্ধান্ত কিভাবে নেবেন? এখন ইজ ইট পসিবল? ভেরি হার্ড, কমপ্লেক্স, কঠিন। তো এই ধরনের কমপ্লেক্স সিচুয়েশন যদি হয় সেক্ষেত্রে you can visualize this in the decision tree. The decision tree টা তাহলে এখন কিভাবে করতে হবে, that's the point. সেখানে আসি। তাহলে decision tree টা করার 3টে স্টেপ আছে। একটা হচ্ছে draw the tree from left to right showing appropriate decision and events outcomes. Decision tree টা আমি একটু দেখাই আপনার decision tree এর চেহারাটা। স্যার 455 এ আছে। হ্যাঁ দেখেন, এটা একটা ডিসিশন ট্রি চেহারা, একটা গাছের মতো, ট্রি এর মতো ডিসিশন ট্রি। এটা একটা অঙ্ক, আমরা উদাহরণ আছে, উদাহরণটা দেখবো তখন বুঝবো।
এই একটা চেহারা একটা ডিসিশন ট্রিটা হয়। আচ্ছা, তাহলে এখানে একটা জিরো আছে, এখানে একটা স্কোয়ার আছে। জিরো রাউন্ড শেপটা কি আসবে আর ওখানে কি আসবে সেটা আমরা আলোচনা করতেছি এখন। তাহলে ট্রি চেহারাটা আমরা দেখলাম একটু, এখন আমরা আলোচনা যাচ্ছি, আলোচনা গিয়ে এখনো আলোচনা করবো কিভাবে ডিসিশন ট্রিটা আমরা সাজাবো। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ডিসিশন ট্রিটা আপনারা মনে হয় অনার্স মাস্টার্সও আপনারা করার কথা, করছেন কিনা আপনারা, মনে আছে আপনাদের? আছে স্যার। Yes, sir. Operations management. অপারেশন ম্যানেজমেন্ট আছে, রাইট। তাহলে এখানে কি 3 স্টেপস মেথড কি আছে? ওয়ান স্টেপ 1 ড্র দ্য ট্রি ফ্রম লেফট টু রাইট, showing appropriate decision and events outcomes. Symbols to use. Square is used to represent a decision point. একটা স্কোয়ার যদি থাকবে তাহলে স্কোয়ারটা হচ্ছে is used to represent decision point. স্কোয়ারের মধ্যে আপনার ডিসিশন পয়েন্টের মধ্যে আসতে পারতেছেন, মানে স্কোয়ারের মধ্যে এসে ওই সিদ্ধান্তটা আপনার কি কয়টা সিদ্ধান্ত নিতে পারছেন স্কোয়ারের মধ্যে এসে, তখন আপনি বাছাই করতে পারবেন। সুতরাং স্কোয়ারটা হচ্ছে represent the decision point. At a decision point, the decision maker has a choice of which course of action he wishes to undertake. আবার রাউন্ডের মধ্যে বা সার্কেলের মধ্যে a circle is used at a chance outcome point. The branches from here are always subject to probabilities. মানে জিরো যখন সার্কেল থাকবে তখন ওখানে এটার সঙ্গে আবার প্রবাবিলিটি আপনাকে ম্যাচিং করে করে আসতে হয়। Label the tree and relevant cash inflows outflows discounted to present values if necessary. যদি আপনার প্রেজেন্ট ভ্যালু থাকে তাহলে আপনাকে আবার আপনার ডিসকাউন্ট বা ডিসকাউন্ট ফ্যাক্টর যদি থাকে ডিসকাউন্টিং করে নেবেন, প্রেজেন্ট ভ্যালু টানবেন। And the probabilities associated with outcomes. যদি আউটকামস যদি প্রবাবিলিটি থাকে সেই আউটকামস এর প্রবাবিলিটিকেও আবার গুণ করবেন। সো কমপ্লেক্স সিচুয়েশন। স্টেপ 2 তে কি হবে? Evaluate the tree from right to left, carrying out these 2 actions. তাহলে ইভ্যালুয়েট করবেন আপনার রাইট টু লেফট দিকে আসবেন, দুটো অ্যাকশন ক্যারি করবেন, ক্যালকুলেট অ্যান্ড expected value at each outcome point and choose the best option at each decision point. Outcome point, decision point. Outcome point হচ্ছে কি সার্কেলটা হচ্ছে আউটকাম পয়েন্ট আর স্কোয়ারটা হচ্ছে ডিসিশন পয়েন্ট। হ্যাঁ, ক্যালকুলেট দ্য evaluate the tree from right to left, carrying out these 2 options, calculate an EV at each outcome point, choose the best option at each decision point. Achha. Step 3 te recommend a course of action to management. Okay, তাহলে আমাদের কি সময় আছে কি না আজকে এটা কভার করতে পারবো? স্যার 2 মিনিট আর সময় নাই স্যার, উচিত হবে না স্যার, এগুলো তো লং টার্ম ম্যাথ। নিউ একটা কনসেপ্ট স্যার। ঠিক আছে, আমি এটা নেক্সট ক্লাসে এটা টাচ করব ইনশাআল্লাহ। হ্যাঁ, এটা টাচ করে তারপরে আমাদের একটা আছে সেনসিটিভিটি অ্যানালাইসিস, which is also very simple. আমরা আগেও সেনসিটিভিটি অ্যানালাইসিস করছি, এক্ষেত্রেও একই রকম সেনসিটিভিটি অ্যানালাইসিস, মানে একটা মার্জিনের উপরে কত সেনসিটিভ কন্ডিশন গুলো ওটা করব। করে ইনশাআল্লাহ আমরা কিন্তু চ্যাপ্টার 12 এ নেক্সট আমাদের ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার 12 and 13। ওকে, আমাদের এই চ্যাপ্টার 12 and 13 মধ্যে আমাদের যে ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল টেকনিকস গুলো আছে, ক্যাপিটাল বাজেটিং যেটা বলি অনেকে, 13 এর মধ্যে কি আমাদের ফার্দার অ্যাসপেক্টস অফ ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল আছে। এই চ্যাপ্টার 12 and 13 থেকে অবশ্যই অঙ্ক থাকবে, কোনো সন্দেহ নেই। 20 থেকে 30 মার্কস 35 মার্কস পর্যন্ত থাকতে পারে, এবং এটা ভেরি প্র্যাকটিক্যাল, আমাদের জন্য ইম্পর্টেন্ট। আমরা ইনশাল্লাহ এটাতে 4-5 দিন সময় মনে হয় 2 চ্যাপ্টার লেগে যাবে, 5-6 দিন লেগে যেতে পারে, যাই লাগুক দিব ইনশাল্লাহ, পুরোপুরি যেন আমাদের মাথা মধ্যে চলে আসে, ব্রেনে চলে আসে, এবং আমরা এই যেন 100% এখানে অ্যাকুরেটলি আমরা হিসাব করতে পারি সেটা চেষ্টা করবো ইনশাল্লাহ। সো আজকে এটুক থাক আমার মনে হয়। হ্যাঁ, যেটা পড়াছি এই চ্যাপ্টার 2টা আপনারা একটু করবেন ভালো মতো, মোস্টলি থিওরিটিক্যাল আসবে, কিছু কিছু ছোটখাটো অঙ্ক আসতে পারে এই চ্যাপ্টার 10 এবং 11 থেকে।
আর হচ্ছে গিয়া তাহলে নেক্সট ক্লাসে রিসেন্টলিটা একটু টাচ করবো, সেন্সিটিভ টাচ করে আমরা চ্যাপ্টার 12 যাবো। আপনারা কিন্তু কেউ মিস করেন না। নেক্সট 2 চ্যাপ্টার্স আর রিয়েলি ভাইটাল ফর ইউ, একদম মিস করবেন না কেউ। হ্যাঁ, কেউ মিস করবেন না একদম। এই 2 চ্যাপ্টার 4-5 দিনের জন্য একদম একদম বদ্ধপরিকর থাকবেন, কেউ যেন মিস না হয়। এগুলা অবশ্যই খুবই প্র্যাকটিক্যাল এবং পরীক্ষাতে অবশ্যই আসে। ভালো বলছি করছি। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। ওকে স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। Record.